হ্যালো চুন্নি মুন্নি দল, তো কেমন আছো সবাই? চুন্নি আর মুন্নি দুই বান্ধবী। তার মধ্যে চুন্নি গুড গার্ল, পড়াশোনা করে, কিন্তু মুন্নি আমাদের ইনস্টাগ্রামের ড্রামা কুইন, সবসময় ইনস্টাগ্রামে রিল বানিয়ে। কিন্তু মুন্নি আগের দিনের ক্লাস করে তার মধ্যে একটা বহুত বড় কনফিউজিং প্রশ্ন তৈরি হয়েছে যে স্যার, আগের দিনের ক্লাস থেকে তো বুঝতে পারলাম কোনটা জড় বস্তু কোনটা সজীব বস্তু, কিন্তু স্যার সজীব মানে তো তার মধ্যে স্যার প্রাণ আছে। তাহলে স্যার জীবের মধ্যে এই প্রাণ কবে সৃষ্টি হয়েছিল, আর স্যার কিভাবে তৈরি হয়েছিল? আর স্যার জীব যখন সবার প্রথম তৈরি হয়েছিল তার মানে তো স্যার সবার সর্বপ্রথম পৃথিবীতে তৈরি হয়েছিল। তাহলে স্যার এই পৃথিবী বা কিভাবে তৈরি হয়েছিল? আর স্যার জানেন তো, মুন্নি চুন্নি আমাকে রেগুলার একটা প্রশ্ন করে, যার উত্তর আমি আজ পর্যন্ত ঠিকঠাক দিতে পারি না। যে বলতো, মুরগি আগে এসেছিল না মুরগির ডিম আগে এসেছিল? মুরগি না থাকলে তো স্যার ডিম আসবে না, ডিম না থাকলে তো স্যার মুরগি আসবে না। আচ্ছা, তোমরাও কি এইসব প্রশ্নের উত্তর জানতে চাও? তাহলে চলো আজকে ক্লাসে আমরা সমস্ত কিছু বিস্তারিতভাবে জানি। আচ্ছা, তোমরা কি কখনো ভেবেছো যে সূর্য থেকে পৃথিবী 150 কোটি কিলোমিটার দূরে অবস্থিত? সূর্য থেকে পৃথিবী 150 কোটি কিলোমিটার দূরে গেল কিভাবে? তার মানে কি স্যার সূর্য আর পৃথিবীর মধ্যে কি কোনো ব্রেকআপ হয়েছিল নাকি? আবার স্যার জানেন তো, আমরা আকাশে যখন দেখি একটা তারা আরেকটা তারার থেকে অনেকটা দূরে অবস্থিত, স্যার এরাই বা এত দূরে কেন থাকে? তো এই সব প্রশ্নের কৌতূহল সমাধান করার জন্য কিছু ছাপড়ি সায়েন্টিস্ট কি করেছিল, একটা থিওরি দিয়েছিল। আচ্ছা স্যার, আপনি এদের সায়েন্টিস্টকে ছাপড়ি কেন বলেন? এই সায়েন্টিস্টদের জন্যই আমাদের এত জ্বালা, এত কিছু পড়তে হয়। তার জন্য আমি সায়েন্টিস্টদের ছাপড়ি বলি, সব সায়েন্টিস্টকে না, কিছু কিছু। তো কিছু ছাপড়ি সায়েন্টিস্ট একটা থিওরি দিয়েছিল, যার নাম ছিল কি, যার নাম ছিল বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং, বিগ ব্যাং থিওরি। এই বিগ ব্যাং থিওরি অনুসারে এরা কি বলছিল জানো তো? এরা বলছিল এই আকাশে যত তুমি পৃথিবী সূর্য তারা দেখতে পাও না, এরা না সব এক জায়গায় ছিল। আচ্ছা ঠিক আছে, এক জায়গায় ছিল। এবার কি হলো, দেখবে আমাদের ব্রেকআপ হলে মনে যেরকম বিস্ফোরণ হয় না, সাপড়ি সায়েন্টিস্টরা সেই বলছে যে ব্রেকআপ হলে মনে যেরকম বিস্ফোরণ ঘটে না, ঠিক তেমন একটা বিস্ফোরণ ঘটেছিল এই মহাজগতে। এই মহাজগতে যখন এরকম একটা বিস্ফোরণ ঘটেছিল, তখন সূর্য থেকে একটা খণ্ড আলাদা হয়ে গিয়ে পৃথিবী তৈরি করেছিল। এটা প্রায় 4.7 বিলিয়ন বছর আগে নাকি সূর্য থেকে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। এটা কে বলছে? এই বিগ ব্যাং থিওরিতে এই সায়েন্টিস্টরা বলছে। আচ্ছা, পৃথিবী থেকে যখন সূর্যের সূর্য থেকে যখন পৃথিবী তৈরি হয়েছিল, মানে ব্রেকআপ হয়েছিল, ব্রেকআপ হলে কি হয়? ব্রেকআপ হলে মনের মধ্যে প্রচন্ড উত্তপ্ত থাকে, জ্বলতে থাকে। তো পৃথিবীর অবস্থাও তাই হয়েছিল। তো পৃথিবীর যখন সূর্যের সাথে ব্রেকআপ হয়েছিল, তখন পৃথিবীর মনের মধ্যে প্রচন্ড জ্বলছিল। এই এতটাই জ্বলছিল, এর জন্য পৃথিবীর টেম্পারেচার হয়ে গেছিল 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। মনে রাখবে, এটা সেন্টিগ্রেড, নট ফারেনহাইট। ঠিক আছে? তো পৃথিবীর সাথে যখন সূর্যের ব্রেকআপ হয়েছিল, ব্রেকআপ হওয়ার সময় পৃথিবীর মনে যে কষ্ট হয়েছিল, সেই কষ্টের জন্য পৃথিবীর মনে প্রচন্ড টেম্পারেচার তৈরি হয়েছিল। যেই টেম্পারেচারের তাপমাত্রা কত ছিল? 5,000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, কেউ যদি 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, তাহলে তার কি হবে? মানে এখন যে পৃথিবী দেখতে পাচ্ছ, এই মাটি নিশ্চয়ই থাকতো না, মানে পুরোটাই লাভা হয়ে যেত, মানে কি পুরো গলে থাকতো, কারণ 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক টেম্পারেচার। তো এর জন্য কি হতো, পৃথিবীর ওপরে এরকম কি ছিল, বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের না মানে লাভা ছিল। ঠিক আছে? তো যখন পৃথিবীর উপরে এরকম লাভা ছিল, তখন কি হতো, এই যে পৃথিবীর মাটি যেটা ছিল না, এই মাটিটা পুরো একদম আগ্নেয়গিরির মতন একদম উত্তপ্ত হয়েছিল। তো পৃথিবী, এই মাটিতে যত যৌগ ছিল না, মানে ধরো যা যা ছিল সেটা জলীয় বাষ্প হয়ে পৃথিবীর এই বায়ুমণ্ডলে চলে এসেছিল, এবং বায়ুমণ্ডলে এসে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করেছিল। তার মানে কি, পৃথিবীর বায়ুমণ্ডলে এখানে প্রথমে কি ছিল,
নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন এইসব ছিল। এইসব কি করেছিল, এই এত টেম্পারেচারের জন্য এরা নিজেদের মধ্যে একটা যৌগ গঠন করেছিল। স্যার কি কি যৌগ গঠন করেছিল? স্যার কি কি যৌগ গঠন করেছিল? যেমন এত টেম্পারেচারের জন্য এই কার্বনের সাথে কার্বনের চারটে হাতের সাথে চারটে হাইড্রোজেন যুক্ত হয়ে কি তৈরি করেছিল? কার্বনের এই একটা হাত একটা হাতের এই দুটো পা, তাহলে এই চারটে হাতের সাথে হাইড্রোজেন যুক্ত করে তৈরি করেছিল মিথেন। ইথেন, মিথেন, এটা কিন্তু হাইড্রোকার্বন। কার্বনের সাথে হাইড্রোজেনের যুক্ত হতে বলে হাইড্রোকার্বন, যার আইউপ্যাক নেম হলো মিথেন। আর কি যৌগ গঠন করেছিল এই টেম্পারেচারের জন্য? এই টেম্পারেচারের জন্য আর কি যৌগ গঠন করেছিল? আরেকটা করেছিল, এই কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে গঠন করেছিল কি? স্যার কার্বনের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে কার্বন নেটওয়ার্ক গঠন করেছিল। কার্বন নেটওয়ার্ক, সায়ানাইড। কি তৈরি করেছিল? সায়ানাইড না এড। আর কি গঠন করেছিল? কার্বনের সাথে যখন দুটো নাইট্রোজেন গঠন করেছিল, মানে কার্বনের দুটো হাতের সাথে যখন দুটো নাইট্রোজেন যুক্ত হয়েছিল, তখন তৈরি করেছিল কি? সায়ানোজেন। কি তৈরি করেছিল? সায়ানোজেন। এই টেম্পারেচারের জন্য আর কি যৌগ তৈরি করেছিল? আর তৈরি করেছিল, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আর কি তৈরি করেছিল? 4 নম্বর তৈরি করেছিল, এই যে নাইট্রোজেনের সাথে তিনটে হাইড্রোজেন যুক্ত করে তৈরি করেছিল কি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া কি নিয়া? অ্যামোনিয়া। নাইট্রোজেনের সাথে যখন তিনটে হাইড্রোজেন থাকে তখন তাকে বলে অ্যামোনিয়া। কার্বনের সাথে যখন দুটো নাইট্রোজেন থাকে তখন বলে সায়ানোজেন। কার্বনের সাথে যখন নাইট্রোজেন থাকে তখন তাকে সায়ানাইড। মনে থাকবে তো? তো কি হয়েছিল যখন এরকম টেম্পারেচার হয়েছিল, মানে ব্রেকআপের ফলে যখন এই রকম একটা টেম্পারেচার তৈরি হয়েছিল, তখন এই যে বায়ুমণ্ডলে কি হয়েছিল, এই যে কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে এই কি তৈরি করেছিল? কি তৈরি করেছিল? যৌগ। কি তৈরি করেছিল? এই যৌগগুলো তৈরি করেছিল। কিন্তু এখানে দেখো, এই পরিবেশে না মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না। তার মানে কি, এর পরিবেশে কি কি ছিল? এর পরিবেশে ছিল হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, তারপরে কি ছিল? সায়ানাইড, সায়ানোজেন। আর কি ছিল? আর কি ছিল? অ্যামোনিয়া, মানে NH4 হয় তো NH4 অ্যামোনিয়া। আর কি? মিথেন, CH4। তার মানে কি, এই পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল? এই পৃথিবীর বায়ুমণ্ডলে কি ছিল? এই সব যৌগগুলো ছিল, কিন্তু মুক্ত অক্সিজেন ছিল না। মুক্ত অক্সিজেন ছিল না। মানে দেখবে যখন ব্রেকআপ হয় তখন দেখবে কি, যেটা দরকারি জিনিস না সেটা মাথায় মনে থাকে না। যেমন নতুন নতুন ব্রেকআপ হলে কি হবে? খাবার দাবার ছেড়ে দেবে, খাবার খাবে না, তারপরে কি ঘুমাবে না, পড়াশোনা করবে না। এই পৃথিবীর অবস্থা তাই হয়েছিল। মানে কি, যখন সূর্যের সাথে পৃথিবীর ব্রেকআপ হয়েছিল তখন সবচেয়ে দরকারি জিনিস অক্সিজেন, এই মুক্ত অক্সিজেন ও তৈরি করতে ভুলে গেছিল। বুঝতে পারলে? মুক্ত অক্সিজেন পৃথিবীর পরিবেশে ছিল না। পৃথিবীর পরিবেশে, মানে প্রাচীন পরিবেশে যখন মুক্ত অক্সিজেন ছিল না, তখন পৃথিবীর পরিবেশ ছিল কি? বিজারণধর্মী। বিজারণধর্মী। স্যার বিজারণধর্মী মানে কি? স্যার বিজারণধর্মী মানে কি? বিজারণধর্মী মানে, ধরো ব্রেকআপ হলে কি হয়? ব্রেকআপ হলে কি হয়? কিছুদিন পরে যার ব্রেকআপ হয় সে ভাবে আমার একটা নতুন ফ্রেন্ড হওয়া দরকার। তো পৃথিবীর অবস্থা যখন বিজারণ ধর্মের ছিল, পৃথিবীর পরিবেশ, পৃথিবীও চাইছিল আমার নতুন কিছু ফ্রেন্ড হতে। যেমন কি করতো বিজারণ ধর্মী মানে, ধরো এই কার্বন, হাইড্রোজেনের তো কার্বনের তো চারটে হাত। কার্বন কি করবে? এর থেকে বলবে তোমার ইলেকট্রনটা
আমাকে দিয়ে দাও না। তো কার্বন কি করবে, ও ওর ইলেকট্রন মানে হাইড্রোজেনের মনটাকে কেড়ে নেবে বা নেবে। তখন মানে কি এদের মধ্যে একটা এরকম বন্ড তৈরি হবে ইলেকট্রন। এই ইলেকট্রন নেওয়াটাই হলো বিজারণ ধর্ম। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে বোঝা গেল বিজারণ ধর্মী মানে কি। বিজারণ ধর্মী মানে হলো নেওয়ার টেন্ডেন্সি। মনে রাখবে। তাহলে পৃথিবীর পরিবেশ কি ছিল? পৃথিবীর প্রাচীন পরিবেশ কি ছিল? পৃথিবীর প্রাচীন পরিবেশ, পৃথিবীর প্রাচীন পরিবেশ পরিবেশ কি ছিল? বিজারণ ধর্মী। কি? বিজারণ ধর্মী। স্যার, আপনি বললেন যে পৃথিবীর পরিবেশে অক্সিজেন ছিল না, তার জন্য পৃথিবীর পরিবেশ বিজারণ ধর্মী। আচ্ছা স্যার, পৃথিবীর পরিবেশে অক্সিজেন ছিল না দেখে বিজারণ ধর্মী কেন বললেন? আর অক্সিজেন থাকলে থেকে জারণ ধর্মী বলতেন কেন? দেখো, অক্সিজেন না বহুত কুটনি, কুটনি মানে বহুত কুটনি। যদি অক্সিজেন না এই দুটোর মাঝখানে চলে আসে না, অক্সিজেন কি বলবে, ভাই তোমার ইলেকট্রন আমাকে দিয়ে দাও, তোমার ইলেকট্রন আমাকে দিয়ে দাও। মানে এই কুটনি দুজনেরই কি নেবে, ইলেকট্রনকে নিয়ে নেবে। তার মানে কি একেও জারণ ধর্মী বানিয়ে দেবে, একেও জারণ ধর্মী বানিয়ে দেবে। মনে রাখবে, যারা দেয় মানে ছেড়ে দেয় তাদেরকে বলে জারণ, আর যারা নেয় তাদেরকে কি বলে, বিজারণ। পৃথিবীর কি ছিল, এখন ফ্রেন্ড হওয়ার দরকার ছিল, মানে নেওয়ার দরকার ছিল, তাই পৃথিবীর পরিবেশ হবে কি বিজারণ ধর্মী। অক্সিজেন ছিল না, অক্সিজেন থাকলে কি হতো, অক্সিজেন থাকলে হতো জারণ ধর্মী। কেন জারণ ধর্মী হতো অক্সিজেন থাকলে? কারণ অক্সিজেন কি করতো, এই যে কার্বন যে হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়েছিল এটা নিতে দিত না, অক্সিজেন নিজেই নিয়ে নিত। এর জন্য। তো বোঝা গেল? হুম, বোঝা গেল, বোঝা গেল সব। আচ্ছা স্যার, আপনি এখনই বললেন যে পৃথিবীর পরিবেশে নাকি অক্সিজেন ছিল না, মানে মুক্ত অক্সিজেন ছিল না, পৃথিবীর পরিবেশ বললেন বিজারণ ধর্মী। কিন্তু স্যার আমরা তো পৃথিবীতে বাস করি, স্যার আমরা তো পৃথিবীতে বাস করি, তাহলে স্যার আমরা তো পৃথিবীতে অক্সিজেন নিচ্ছি, তাহলে স্যার পৃথিবীতে অক্সিজেন কি করে হলো? হুম, কি করে হলো? স্যার আপনি কি বলেছিলেন যে পৃথিবীর পৃথিবীর বায়ুমণ্ডলে, প্রাচীন বায়ুমণ্ডলে কি ছিল, মুক্ত অক্সিজেন ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না। আর কি বলেছিলেন স্যার, পৃথিবী নাকি পুরোটাই লার্ভা। এ বানান ভুল, মাস্টার অশিক্ষিত, বানান জানে না, ম্যানেজ করে নিও, ঠিক আছে। তো পৃথিবীর তাহলে কি বলেছিলেন স্যার, পৃথিবীর প্রাচীন পরিবেশে নাকি মুক্ত অক্সিজেন ছিল না, আর পৃথিবীর আহ, আহ, পৃথিবীর উপরে নাকি এরকম মানে মোল্টেন মাস ছিল, মানে লার্ভা ছিল, লাভা, তাকে বলে লাভা। স্যার আপনি বললেন প্রাচীন পৃথিবীতে নাকি মুক্ত অক্সিজেন ছিল না, আর পৃথিবী নাকি স্যার লাভা দ্বারা ঢাকা ছিল। কিন্তু স্যার এখন আমরা যে পৃথিবীতে বাস করছি সেখানে তো স্যার আমরা দিব্যি নিঃশ্বাস নিচ্ছি, আমরা দিব্যি অক্সিজেন নিচ্ছি, এবং স্যার আমরা তো স্যার দীঘাতে ঘুরতেও যাই, মাঝে মাঝে তো স্যার সমুদ্রে স্নান করেও আসি। তাহলে তো স্যার এই পৃথিবীর উপরে এই মুক্ত অক্সিজেন আর এই সমুদ্র কি করে সৃষ্টি হলো, সমুদ্র কি করে সৃষ্টি হলো? কি করে সৃষ্টি হলো স্যার সমুদ্র? দেখো, দেখবে যখন ব্রেকআপ হয় না, ব্রেকআপ হওয়ার পরে না ছেলেটা না মেয়েটা দেখবে অনেক দিন পরে জিজ্ঞাসা করে কেমন আছো, ভালো আছো, মানে টন্ট মারে যাকে বলে। তো ঠিক তেমনই সূর্য পৃথিবীর সাথে ব্রেকআপ করার পরে সূর্য পৃথিবীকে টন্ট মারছে। কি দিয়ে টন্ট মারছে? অতি বেগুনি রশ্মি। এই যেটা কি অতি বেগুনি রশ্মি, মানে ইউভি রে, অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি, অতি বেগুনি রশ্মি। ভাই বেগুনিয়া ছাপড়ি মাস্টার শুধু বানান ভুল লেখে।
অতিবেগুনি রশ্মি মানে হলো ইউভি রে। সূর্য কি করছে? ইউভি রে দিয়ে কি করছে? সূর্যের উপর টন্ট মারছে। যখন দেখবে টন্ট মারে না, তখন দেখবে যার উপর টন্ট মারে সে কিন্তু একটু ভেঙে পড়ে। সে ভেঙে পড়ার জন্য দেখবে তার বন্ধু আসে, বন্ধু এসে তাকে বোঝায়। তো পৃথিবীকে যখন ইউভি রে দ্বারা সূর্য টন্ট মারছিল, পৃথিবীর গায়ে কি ছিল? এরকম জলীয় বাষ্প ছিল। হুম, মানে পৃথিবীর উপরে এরকম অনেক জলীয় বাষ্প ছিল। এই জলীয় বাষ্প কি করছিল? এই ইউভি রে টন্ট থেকে বাঁচাচ্ছিল। কি করতো? এই যে জলীয় বাষ্পটা আছে না, জলীয় বাষ্প মানে কি? মানে যেটা জল বাষ্প মানে ভেপার হয়ে যায় সেটাকে জলীয় বাষ্প বলে। তার মানে কি? এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে H2O। হুম, তো এই অতিবেগুনি রশ্মি যখন টন্ট মারছে, তখন এই যে জলীয় বাষ্প আছে এটা ভেঙে যাচ্ছে। কিসে ভেঙে যাচ্ছে? হাইড্রোজেন আর ও মুক্ত অক্সিজেনে ভেঙে যাচ্ছে। বুঝতে পারলে? তার মানে কি? সূর্যের টন্ট কাটার জন্য পৃথিবীর গায়ে কি তৈরি হলো? পৃথিবীর পরিবেশে কি তৈরি হলো? মুক্ত অক্সিজেন। কি তৈরি হলো? মুক্ত অক্সিজেন। তো এবার বুঝতে পারলে যে এখন পৃথিবীর গায়ে যে অক্সিজেনটা আছে, তোমরা যেটা নিচ্ছ, কিভাবে এই মুক্ত অক্সিজেনের সৃষ্টি হয়েছিল? এই সূর্য যখন তার অতিবেগুনি রশ্মি দ্বারা টন্ট করেছিল পৃথিবীর ওপর যে জলীয় বাষ্প ছিল, জলীয় বাষ্প কি করেছিল? কারণ প্রচন্ড তো হিট ছিল না। কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। অত হিটের জন্য মানে এখানে যা ছিল সব তো গলে মলে ছিল। এর উপরে মানে কি? এর উপরে কি ছিল? জলীয় বাষ্প তৈরি হয়ে গেছিল। ওই জলীয় বাষ্প মানে এটা কি? জলীয় জলীয় বাষ্প। তো এই জলীয় বাষ্প ভেঙে কি তৈরি করেছিল? এই হাইড্রোজেন আর কি? এই অক্সিজেন। এই হাইড্রোজেন প্রচন্ড হালকা, এ পুরো আকাশ থেকে বেরিয়ে উপরে চলে গেছিল। তো অক্সিজেন মুক্ত অবস্থায় কি করলো? এই পৃথিবীর কি হলো? পৃথিবীর কি পরিবেশে মুক্ত অক্সিজেন এরকম করে চলে আসলো। আচ্ছা, মুক্ত অক্সিজেন যখন এরকম তৈরি হয়েছিল, তখন না অক্সিজেন দুটো কাজ করেছিল। তো এই অক্সিজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি তৈরি করলো? ওজোন গ্যাস তৈরি করলো বা ওজোন লেয়ার। এই ওজোন গ্যাস তৈরি করে কি করলো? এখানে একটা ওজোন লেয়ার তৈরি করলো। এবং আরেকটা ওটো কি করলো? এই যে এখানে যে অ্যামোনিয়া ছিল না, কারণ প্রথমে বললাম কার্বন, নাইট্রোজেন, কার্বন এর সাথে অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছিল? বিভিন্ন ধরনের যৌগ তৈরি করেছিল। তার মানে কি? এই এই অক্সিজেন অ্যামোনিয়া ও মিথেন এদের সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছিল? এদের সাথে যুক্ত হয়ে তৈরি করেছিল জল তৈরি করেছিল। মানে এই জল কিন্তু খাওয়া যায় না, এই জল তৈরি করেছিল। তার মানে কি? সূর্য টন্ট করেছিল কি দিয়ে? অতিবেগুনি রশ্মি দিয়ে। অতিবেগুনি রশ্মি দেওয়ার পরে কি হয়েছিল? পৃথিবীর গায়ে কি ছিল? জলীয় বাষ্প ছিল। জলীয় বাষ্প মানে H2O। এইটা ভাঙার ফলে কি তৈরি করেছিল? হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে? হাইড্রোজেন আর অক্সিজেন মানে মুক্ত অক্সিজেন তৈরি করেছিল। যেই মুক্ত অক্সিজেন তোমরা এখন নিচ্ছ, তার মানে কি? এই মুক্ত অক্সিজেন নিজেদের মধ্যে যুক্ত হয়ে কি তৈরি করেছিল? এটা মানে কি? নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটা ওজোন তৈরি করেছিল। এর ফলে কি করেছিল? একটা ওজোন লেয়ার তৈরি হয়েছিল। বুঝতে পারলে? একটা ওজোন লেয়ার তৈরি হয়েছিল। এই যে ওজোন লেয়ার তৈরি করেছিল। আরেকটা কি হয়েছিল? এই অ্যামোনিয়া এই ওজোন আরেকটার সাথে যুক্ত হয়ে মানে কি করেছিল? এর উপরে জল তৈরি করেছিল। এরকম মানে পৃথিবীর মধ্যে যে দেখে না এত ভাগ জল এত ভাগ স্থল, তো মানে কি এরকম জল তৈরি করেছিল। তার মানে কি? সূর্যের টন্টের জন্য আমাদেরই সুবিধা হলো। বুঝতে পারলে? বুঝতে পারলে? তার মানে কি? এই ওজোন লেয়ার তৈরি করার ফলে কি হয়? এরকম একটা লেয়ার তৈরি হয়ে যায়। এবং আগে তো এই বায়ুমণ্ডলে কি ছিল? জলীয় বাষ্প তো ছিলই। প্রথমে তো আরো তো ছিলই, তখন টেম্পারেচার তো অনেক হাই, তার মানে জলীয় বাষ্প ছিলই। এই জলীয় বাষ্প কি হতে থাকে? ঠান্ডা হতে থাকে। কি হতে থাকে?
ঠান্ডা হতে থাকে। কেন ঠান্ডা হতে থাকে? এই ওজোন লেয়ারের জন্য। এই ওজোন লেয়ারের জন্য কি হয়? এই জলীয় বাষ্প ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হয়ে থাকার ফলে কি হয়? ঠান্ডা হয়ে থাকার ফলে কি হয়? এখানে বৃষ্টি হয়ে নামতে থাকে, যেটা পরবর্তীকালে কি তৈরি করে? পরবর্তীকালে কি তৈরি করে? সমুদ্র। কি তৈরি করে? সমুদ্র। তাহলে বোঝা গেল, তাহলে বোঝা গেল, বোঝা গেল। তো পৃথিবীতে কিভাবে মুক্ত অক্সিজেন আর সমুদ্র তৈরি হয়েছিল। কিভাবে জলীয় বাষ্প ভাঙলো, ভাঙার ফলে হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হলো, অক্সিজেন নিজেদের মধ্যে যুক্ত করে ওজোন লেয়ার তৈরি করলো, এবং কিছু অক্সিজেন অ্যামোনিয়া আর মিথেনের সাথে যুক্ত হলো। অ্যামোনিয়া আর মিথেন কি ছিল? কারণ প্রথমে যখন প্রচন্ড হিট ছিল, হিটের ফলে কি হয়েছিল? এখানে অনেক যৌগ তৈরি হয়েছিল, অক্সিজেন এদের সাথে যুক্ত হয়ে জল, আর কি হয়েছিল? ওজোন লেয়ারের জন্য এটা ঠান্ডা হয়েছিল, এবং এই জলীয় বাষ্পটা বৃষ্টি হিসাবে নেমেছিল। ঠান্ডা হওয়ার পরে কি? বৃষ্টি, বৃষ্টি হিসাবে নেমে কি বানিয়েছিল? সমুদ্র তৈরি করেছিল। বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। পৃথিবীর উপরে কিভাবে কিভাবে এই গেল তোমাদের কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিল। তাহলে বোঝা গেল এইভাবে আমাদের প্রাচীন পৃথিবী সৃষ্টি হয়েছিল। কত সালে? 4.7 বিলিয়ন বছর আগে। বুঝতে পারলে? 4.7 বিলিয়ন বছর আগে। তো এটা কি এতক্ষণ আমরা কি বললাম? এতক্ষণ আমরা কি বললাম? পৃথিবী সৃষ্টির প্রাচীন পরিবেশ। এতক্ষণ আমরা কি বললাম? পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছিল এবং তার প্রাচীন পরিবেশ কি ছিল। তার মানে এতক্ষণ আমরা কি কি বললাম? পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল ও তার প্রাচীন পরিবেশ কিভাবে তৈরি হয়েছিল। বুঝতে পারলে? আচ্ছা স্যার, আমরা তো বুঝলাম পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। আরে ও স্যার, স্যার আপনি বললেন যে কিভাবে পৃথিবী সৃষ্টি হয়েছিল আর পৃথিবীর উপর কিভাবে অক্সিজেন এসেছিল এবং পৃথিবীর সমুদ্র কিভাবে সৃষ্টি হয়েছিল। স্যার সবই তো বুঝলাম, স্যার সবই তো বুঝলাম, কিন্তু স্যার পৃথিবীর উপরে প্রাণের কিভাবে সৃষ্টি হয়েছিল? স্যার পৃথিবীর উপরে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল এটা তো স্যার বললেন না। মানে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল? কিভাবে স্যার প্রাণের সৃষ্টি হয়েছিল? পৃথিবীর উপরে কিভাবে সর্বপ্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল? দেখো, কিছু ল্যাপটপধারী মানে প্রাচীন ইতিহাসে কিছু ল্যাপটপধারী জ্যোতিষীবিদ ছিল, বুঝলে তো? সেই জ্যোতিষীবিদ মানে একদম ল্যাপটপ নিয়ে বিশাল জ্যোতিষীবিদ ছিল। সেই জ্যোতিষীবিদরা বলতো যে জানেন তো, মানে পৃথিবীতে যে প্রাণের সৃষ্টি হয়েছিল সেটা কিভাবে হয়েছিল জানেন? সেটা হয়েছিল অন্য একটা গ্রহ থেকে নাকি এরকম গুটির মতন জিনিস এসেছিল। কি এসেছিল? গুটি এসেছিল। এই গুটির মতন, এই গুটিগুলো এসে নাকি পৃথিবীতে এসেছিল। সেই গুটি থেকে নাকি প্রাণের সৃষ্টি হয়েছিল। প্রাণের সৃষ্টি হয়েছিল। তখনকার কিছু জ্যোতিষীবিদ কি বলেছিল? অন্য গ্রহ থেকে নাকি এরকম গুটি এসে গুটি পৃথিবীতে এসেছিল, পৃথিবী উঠে সেই সেই গুটি থেকে নাকি প্রাণের সৃষ্টি হয়েছিল। মানে এটা কে বলেছিল? কিছু ছাপড়ি জ্যোতিষীবিদ বলেছিল, মানে ল্যাপটপধারী জ্যোতিষীবিদ। মানে কিছু ল্যাপটপধারী জ্যোতিষীবিদ কি বলেছিল? অন্য একটা গ্রহ থেকে নাকি গুটি এসেছিল, গুটি এসে সেই গুটি থেকে নাকি প্রাণের উদ্ভব হয়েছিল। মানা যায়। আবার কিছু মনোবিজ্ঞানী মানে ভেবে ভেবে কাজ করে, কি সব ভাবনা বলছে স্যার জানেন তো, মনোবিজ্ঞানী বলছে মাটি থেকে না কই মাছ তৈরি হয়। তার মানে কি কাদা থেকে না, এই কাদা থেকে এই কাদা এই কাদা থেকে না কি তৈরি হয়েছিল? প্রাণের সৃষ্টি হয়েছিল। মানে কত লেভেলের ছাপড়ি ভাবো। বুঝতে পারলে? মানে কি বলেছিল? জ্যোতিষী বিজ্ঞানীরা বলেছিল যে
অন্য গ্রহ থেকে একটা গুটি এসে পৃথিবীর উপর জন্মায়, সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়। এবং কিছু মনোবিজ্ঞানী বলেছিল যে কিছু কিছু জীব কাদাতেই তৈরি হয়, তার মানে কি জীব কাদা থেকে তৈরি হচ্ছে, তার মানে কাদা থেকেই প্রাণের সৃষ্টি হয়েছিল। এই সব মানে ঘটনা যখন বলছিল ওরা, এই সব না বিজ্ঞানীরা সহ্য করতে পারল না। তো তখন দুটো বিজ্ঞানী এসেছিল, সেই বিজ্ঞানী ছিল দুটো বিজ্ঞানী এসেছিল, যে বিজ্ঞানী একজন নাম হলো, মানে এরা সহ্য করতে পারছিল না এদের কাণ্ড কারখানা দেখে, বুঝতে পারলে তো, এদের কাণ্ড কারখানা দেখে এরা সহ্য করতে পারছিল না। তখন দুটো বিজ্ঞানী এসেছিল, বিজ্ঞানী বিজ্ঞানী হ্যালডেন ও বিজ্ঞানী ওপারিন। এই দুটো বিজ্ঞানী এসে এই যে এরা যে উল্টো পাল্টা জিনিস বলছিল না, এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটা সুন্দর থিওরি দিয়েছিল। এই বিজ্ঞানী কিন্তু ছাপড়ি না, এদেরকে আমি সম্মান করি। দেখো, এই বিজ্ঞানী ওপারিন এন্ড হলডেন এরা একটা তত্ত্ব দিয়েছিল, সেই তত্ত্বটার নাম কি ছিল? জৈব রাসায়নিক তত্ত্ব। জৈব রাসায়নিক তত্ত্ব। আচ্ছা, এই জৈব রাসায়নিক তত্ত্বতে কি বলেছিল? এই জৈব রাসায়নিক তত্ত্বতে কি বলেছিল? জৈব রাসায়নিক তত্ত্ব, এই জৈব রাসায়নিক তত্ত্বতে ওরা কি বলেছিল? বলেছিল যে যে মানে কি, প্রথমে আমাদের মহাকাশে কি ছিল, 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কি ওইখানে প্রচন্ড মানে ওই যে যখন ওজোন লেয়ার তৈরি হলো, ওজোন লেয়ার তৈরি হলে ঠান্ডা হলো, জলীয় বাষ্পগুলো ঠান্ডা হলে কি বৃষ্টি হলো, বৃষ্টি হলে কি হয়, এখানে কি বিদ্যুৎ শক্তি মানে বিদ্যুৎ চমকায়, এখানে কি ছিল বিদ্যুৎ শক্তি ছিল। আর কি ছিল? অতি বেগুনি ছিল, অতি বেগুনি। বিজ্ঞানী অপারেন আর হলডেন কি বলেছিল? বিজ্ঞানী অপারেন অ্যান্ড হলডেন, বিজ্ঞানী অপারেন অ্যান্ড হলডেন এসে একটা তত্ত্ব দিয়েছিল, যে তত্ত্বটার নাম হলো জৈব রাসায়নিক তত্ত্ব। এই জৈব রাসায়নিক তত্ত্ব অনুসারে কি ছিল? জৈব রাসায়নিক তত্ত্ব অনুসারে বলছিল যে পৃথিবীতে প্রথমে কি ছিল, ওজোন লেয়ার তৈরি করেছিল, ওজোন লেয়ার তৈরি হওয়ার পরে সেখানে কি জলীয় বাষ্প ঠান্ডা হয়েছিল, ঠান্ডা হলে কি হবে, দুজনের মধ্যে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে কি হয়, বিদ্যুৎ শক্তি মানে যেটা এখন মেঘ সৃষ্টি করে যেরকম না, ঠিক তেমন হয়েছিল। মেঘ সৃষ্টির সময় কি হয়, প্রচন্ড পরিমাণে বিজলি চমকায়, তখন একটা বিদ্যুৎ শক্তি তৈরি হয়েছিল। এবং অতিবেগুনি এন্ড মহাজাগতিক থেকেও মানে আমাদের সৌরজগতের বাইরেও অনেক কিছু আছে, সেখান থেকে কিছু রশ্মি এসেছিল। এই মহাজাগতিক রশ্মি, অতিবেগুনি রশ্মি, তো কি করেছিল, এই তিনটে রশ্মির ফলে কি করেছিল, পৃথিবীর উপরে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক পদার্থ ছিল। ধরো এই জৈব রাসায়নিক পদার্থ ছিল, এই জৈব রাসায়নিক পদার্থ থেকে কি হয়, প্রথমে সরল যৌগ, তারপরে জটিল যৌগ তৈরি হয়, এবং এই জটিল যৌগ থেকে প্রাণের সৃষ্টি হয়। স্যার বইয়ের ভাষায় তো বললেন, মাথায় কিছু ঢুকলোই না স্যার, বুঝলামই না। তো অপারিন আর হলডেন বলেছিল বিদ্যুৎ শক্তি থেকে যে জটিল যৌগ থাকে, জটিল যৌগ থেকে সরল যৌগ তৈরি হয়, সরল যৌগ থেকে জটিল যৌগ সৃষ্টি হয়, জটিল যৌগ থেকে প্রাণের সৃষ্টি হয়। স্যার আমি কিছু বুঝিনি। তো চলো সিম্পল উদাহরণ দিই, সিম্পল উদাহরণ কি, কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল? সিম্পল উদাহরণের মধ্যে কি, যখন ধরো তোমার বয়ফ্রেন্ডের বার্থডে, তুমি বয়ফ্রেন্ডকে বলছো যে তোমার বার্থডেতে না আমি তোমাকে নিজের হাতে পায়েস রান্না করে খাওয়াবো। পায়েস যদি রান্না করে খাওয়াতে হয় বয়ফ্রেন্ডকে, ধরো এখানে এক বাটি পায়েস খাওয়াবে, পায়েস যদি খাওয়াতে হয় তখন মানে কি গ্যাসের উপরে বাটিটাকে রাখতে হবে। এই পায়েস রান্না করতে গেলে কি লাগবে, চাল লাগবে, দুধ লাগবে, আর কি লাগবে, চিনি লাগবে, তার মানে কি কাজু লাগবে, কিশমিশ লাগবে। তার মানে কি প্রথমে তুমি কি করবে, চাল আনবে, দুধ আনবে, চিনি আনবে, কাজু কিশমিশ এগুলো সব এক জায়গায় আনবে, আনার পরে কি করবে, এখানে দেবে, তারপরে এটা রান্না করার পরে কি তৈরি হবে পায়েস। তো জৈব রাসায়নিক
জৈব যে রাসায়নিক তত্ত্বটা দিয়েছিল অপারেনের হলডেন, ঠিক একই রকম। প্রথমে এই জিনিসগুলো তৈরি হবে, তারপরে সেটা একসাথে হওয়ার পরে কি তৈরি হবে? প্রাণের সৃষ্টি হবে। তো কিভাবে? এখানে যেরকম বয়ফ্রেন্ডকে পায়েস খাওয়ানোর জন্য কি করেছিলে? প্রথমে ওগুলো তৈরি হয়েছিল। যদি প্রাণের সৃষ্টি করতে হয়, প্রথমে প্রাণের সৃষ্টি করতে হয়, তার মানে কি প্রাণের মধ্যে কি থাকবে? প্রথমে নিউক্লিয়াস সৃষ্টি করতে হবে, তারপরে মানে কি এখানে শর্করা জাতীয় কিছু খাবার তৈরি করতে হবে, এর মধ্যে তো আছে। তার মধ্যে কি এর মধ্যে কি থাকতে হবে? প্রোটিন তৈরি করতে হবে, তাই তো? প্রোটিন। তারপরে কি? তারপরে কি? তারপরে কি? এই কোষ পর্দা তৈরি করতে হবে। তার মানে কি প্রথমে কি তার মানে কি এটা কি শর্করা, আর এটা প্রোটিন, আর এটা কি ফ্যাট, ঠিক আছে তো? তার মানে কি যদি প্রাণের সৃষ্টি করতে হয়, তার মানে কি প্রথমে এরকম একটা কোষ তৈরি করতে হবে, মানে কোষ তৈরি হবে, তারপরে তো প্রাণের সৃষ্টি হবে। কোষ তৈরি হতে গেলে প্রথমে কি তৈরি করতে হবে? নিউক্লিয়াস তৈরি করতে হবে। মানে এই কোষটা তৈরি করতে গেলে কোষ যে যে জিনিসগুলো নিয়ে তৈরি, সেই জিনিসগুলো তৈরি করতে হবে। যে পায়েসের মতন, পায়েস তৈরি করতে গেলে যা যা জিনিস লাগে সেগুলোকে আগে তো আনতে হবে। তো এখানেও তাই, প্রথমে প্রাণের সৃষ্টি করতে গেলে প্রাণ যেসব জিনিস দিয়ে তৈরি, সেই জিনিস আগে তৈরি করতে হবে। তাহলে সবার প্রথম নিউক্লিয়াস কোথা থেকে তৈরি হয়েছিল? নিউক্লিয়াস তৈরি ছিল নিউক্লিক অ্যাসিড থেকে। নিউক্লিক অ্যাসিড থেকে। স্যার নিউক্লিক অ্যাসিড কি কি? স্যার নিউক্লিক অ্যাসিড কি কি? নিউক্লিক অ্যাসিড হলো আমাদের আরএনএ অ্যান্ড ডিএনএ। বুঝতে পারলে? তার মানে কি প্রাণ সৃষ্টি করতে গেলে সবার প্রথমে কি তৈরি করতে হবে? নিউক্লিয়াস তৈরি করতে হবে। নিউক্লিয়াস তৈরি হতে গেলে প্রথমে ডিএনএ বা আরএনএ তৈরি হতে হবে। স্যার এই আরএনএ আর ডিএনএ কিভাবে তৈরি হয়েছিল? আমরা কি পড়ছি এখন? জৈব রাসায়নিক তত্ত্ব, ঠিক আছে? জৈব রাসায়নিক তত্ত্বতে তার মানে কি জৈব রাসায়নিক তত্ত্বতে প্রথমে যদি প্রাণ সৃষ্টি করতে হয়, মানে যেটা আমাদের অপারিন অ্যান্ড হন্ডেল পড়েছিল, প্রথমে মানে কি সরল যৌগ তৈরি হবে, সরল যৌগ থেকে জটিল যৌগ, তারপরে এই জটিল যৌগগুলো যেগুলো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পর্দা, তারপরে এটা, ঠিক আছে? তো তাহলে আরএনএ ডিএনএ কিভাবে তৈরি হয়েছিল? দেখো আমরা কি জানি পৃথিবীর উপরে প্রথমে কি ছিল? অনেক কিছু ছিল, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো ছিল, মানে জলীয় বাষ্প অবস্থায় কি ছিল? নাইট্রোজেন, কার্বন। তো কি হয়েছিল নাইট্রোজেনের সাথে পৃথিবীর উপরে কি ছিল? মানে আমি শেখাচ্ছি কিন্তু এই আরএনএ আর ডিএনএ কিভাবে তৈরি হয়েছিল। হুম, দেখো পৃথিবীর উপরে প্রথমে কি ছিল? পৃথিবীর উপরে ছিল এরকম নাইট্রোজেন ছিল, প্রথমে কার্বন ছিল। তো কার্বনের সাথে হুম, তো এরকম কি হয়েছিল এই কার্বন আর নাইট্রোজেন, মানে ধরো এখানে নাইট্রোজেন আছে, তো এই কার্বন আর এই নাইট্রোজেন বললো ভাই চলো আমরা সবাই দুজনের হাতে হাত ধরি। তো এইরকম যখন একটা স্ট্রাকচার গঠন করে না, মানে কি হয়েছিল পৃথিবীর ওপরে বিভিন্ন ধরনের কি ছিল? নাইট্রোজেন ছিল, কার্বন ছিল, এরা কি করলো? অক্সিজেন ছিল। এরা কি করলো? পরস্পর নিজেদের সাথে একটা বন্ড তৈরি করলো, এরকম এরকম বন্ড তৈরি করে এরকম একটা স্ট্রাকচার গঠন করলো। হুম, এই স্ট্রাকচারের নাম হলো পিউরিন। এই স্ট্রাকচারের নাম হলো পিউরিন। এটা ইউরিক অ্যাসিডের মতন দেখতে বলে এর নাম দিয়েছে পিউরিন। ইউরিক পিউরিন এর সাথে এসছে, ঠিক আছে? দেখবে মানুষের পায়ে ব্যথা হয় না? হ্যাঁ পায়ে ব্যথা হচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়েছে, পায়ের তলা জ্বলছে, ঠিক সেরকম। তো ফার্স্টে কি হয়েছিল? পৃথিবীর যে নাইট্রোজেন কার্বন ছিল এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে পিউরিন তৈরি করেছিল। আরেকটা তৈরি করেছিল ঠিক এরকম একটা জিনিস, এরকম একটা, এখানে নাইট্রোজেন ছিল আর এখানে সব হাইড্রোজেন আছে, মানে এখানে হলো কার্বন আছে, কার্বন 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 কার্বন। তো এরকম একটা গঠন করেছিল, এর নাম হলো পিরিমিডিন। পিরিমিডিন, এটা পিরিডিনের স্ট্রাকচারের মতন দেখতে বলে এর নাম পিরিমিডিন। তো পৃথিবীর উপরে কি ছিল? নাইট্রোজেন আর কার্বন, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে প্রথমে পিউরিন তৈরি করেছিল আর পিরিমিডিন তৈরি করেছিল। এই পিউরিন পিরিমিডিন এক পরস্পরের সাথে যুক্ত হয়ে সবার প্রথমে তৈরি করেছিল কি? আরএনএ। এই আরএনএ থেকে তৈরি হয়েছিল কি? ডিএনএ। বুঝতে পারলে? এই আর ডিএনএ থেকে তৈরি হয়েছিল নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে তার মানে কি এই কোষে প্রথম নিউক্লিয়াস তৈরি হয়েছিল। বোঝা গেল? বোঝা গেল? এই যে যে আরএনএটা রয়েছে না, এই আরএনএটা না সবার ফার্স্ট প্রথম নিউক্লিক অ্যাসিড। এদেরকে নিউক্লিক অ্যাসিড কেন বলা হয়? কারণ এটা নিউক্লিয়াস তৈরি করে বলে, ঠিক আছে? ওগুলো একটা অ্যাসিড,
দেখো আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, তার জন্য এদেরকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। ডিঅক্সো রাইবো নিউক্লিক অ্যাসিড, তার জন্য এদেরকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তো সবার প্রথমে কি হয়েছিল? সবার প্রথমে নিউক্লিয়াস যদি তৈরি করতে হয় তাহলে সবার প্রথমে কি তৈরি করেছিল? পিউরিন, পিরিমিডিন, পিরিমিডিন থেকে আরএনএ, আরএনএ থেকে নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? আরএনএ থেকে নিউক্লিক অ্যাসিড। এই আরএনএ হলো সর্ব এই আরএনএটা কি বলো দেখি? সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড মানে কি? সবার আগে ডিএনএ তৈরি হয়নি, কিন্তু সবার আগে কি তৈরি হয়েছিল? আরএনএ। তার মানে কি এটা একটা সর্বপ্রথম, এটা কি সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড, সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড। এই আরএনএটা না, মানে এই যে আরএনএটা না, এই আরএনএ কি করে জানো তো? ধরো এই একটা আরএনএ না, ঠিক সেরকম একটা আরএনএ না তৈরি করতে পারে। মানে এই ঘটনাটা হলো, তার মানে কি একটা আরএনএ স্বপ্রজনন করতে পারে। তার মানে কি এই আরএনএ স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল। বোঝা গেল? বোঝা গেল? এই আরএনএর গায়ে না কোনো প্রোটিন দ্বারা আবরণ ছিল না। তার মানে কি এরা প্রোটিন বিহীন, প্রোটিন বিহীন। তার মানে এরা কি ছিল? প্রোটিন বিহীন। প্রোটিন বিহীন। তার মানে কি স্বপ্রজননশীল, প্রোটিন বিহীন, সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড। সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড কে ছিল? কে ছিল? আরএনএ। তার মানে কি স্বপ্রজননশীল মানে কি? তার মানে কি ঠিক সেম টু সেম তৈরি করতে পারে একা একাই। ঠিক আছে? মানে কি যদি আমি একটা থাকি আমার মতন ঠিক নেক্সট একটা আমি তৈরি করতে পারবো, ঠিক আরএনএটাও তাই করতে পারে। তার জন্য কি বলা হয়? স্বপ্রজননশীল। এর গায়ে কোনো প্রোটিন ছিল না, তার জন্য কি প্রোটিন বিহীন এবং সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড। তার মানে কি এই টোটাল ঘটনাটাকে বলা হয় কি? আরএনএ ওয়ার্ল্ড। আরএনএ, WORLD। মনে থাকবে? মনে থাকবে? স্যার এত কিছু বলছেন, মাথার মধ্যে তো কিছু ঢুকছে না। এত কিছু যে বলছেন, কোথা থেকে কি পড়াচ্ছিলেন? পড়াচ্ছিলেন স্যার অপারিনাল হলডেনের কি জৈব রাসায়নিক তত্ত্ব। দেখো এখানে অপারিনাল হলডেন কি বলেছিল? জৈব রাসায়নিক থেকে প্রথমে সরল যৌগ, তারপরে জটিল যৌগ, তারপরে প্রাণের সৃষ্টি হয়। দেখো সবার প্রথমে কি এগুলো হলো? এগুলো হলো কি? এগুলো হলো সরল যৌগ। আর এটা কি? এটা কি? জটিল যৌগ। জটিল যৌগ। তার মানে কি প্রথমে সরল যৌগ, তারপরে কি তৈরি হয়েছিল? এই যেগুলো জটিল যৌগ তৈরি হচ্ছে, এই জটিল যৌগ থেকে কি তৈরি হবে? এই জটিল যৌগ থেকে কি তৈরি হবে? প্রাণ সৃষ্টির জন্য দরকার নিউক্লিয়াস। তাহলে এখানে অপারিনাল হলডেনের মতামতটা ঠিক ক্লিয়ার হলো কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল, তার মানে কিভাবে নিউক্লিয়াস সৃষ্টি হয়েছিল। ঠিক সেম টু সেম ভাবে আমি আরো অন্যান্য সরল যৌগ তৈরি হয়েছিল। তার মানে কি সবগুলো তো তোমাকে দেখাতে হবে। সবার প্রথমে আমি দেখালাম নিউক্লিয়াস, এরপরে দেখাবো কিভাবে প্রোটিন, কিভাবে শর্করা, কিভাবে প্রোটিন, ফ্যাট তৈরি হয়েছিল। তারপরে এরা একসাথে মিশে কি তৈরি করবে? প্রাণের সৃষ্টি করেছিল। তো বোঝা গেল? বোঝা গেল সবার প্রথমে নিউক্লিয়াস কিভাবে হয়েছিল। সবার প্রথম নিউক্লিয়াস তৈরি কিভাবে হয়েছিল? তাহলে তার মানে কি সবার প্রথম কি ছিল? সবার প্রথম আরএনএ তৈরি হয়েছিল। আরএনএ কি? আরএনএ কি ছিল? আরএনএ কি ছিল? আরএনএ ছিল স্বপ্রজননশীল, স্বপ্রজননশীল, প্রোটিন বিহীন, প্রোটিন বিহীন, স্বপ্রজননশীল, প্রোটিন বিহীন, সর্বপ্রথম সর্বপ্রথম কি? নিউক্লিক অ্যাসিড। দেখো প্রোটিন ছিল না দেখে একে বলা হয় নগ্ন জীব। কি বলা হয়? প্রোটিন বিহীনের জন্য একে বলা হয় নগ্ন জিন। জিন কেন বলা হয়? জিনের চ্যাপ্টারে বোঝাবো, বুঝতে পারলে? তার মানে কি সর্বপ্রথম নিউক্লিক অ্যাসিড কে ছিল? আরএনএ। আরএনএ কি ছিল? স্বপ্রজননশীল। আর কি ছিল? প্রোটিন বিহীন। কত সালে তৈরি হয়েছিল এটা? এটা তৈরি হয়েছিল 370 কোটি বছর আগে। মনে থাকবে? মনে থাকবে?
তার মানে কি সরল যৌগগুলো প্রথমে কি তৈরি ছিল, পিউরিন আর পিরিমিডিন, সেখান থেকে জটিল যৌগ কি তৈরি ছিল, আরএনএ, আরএনএ থেকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের জন্য মানে কি একটা প্রাণ সৃষ্টির একটা পার্ট ধরিয়েছিল। ঠিক প্রাণ সৃষ্টির আরেকটা কি ছিল, প্রাণ সৃষ্টির আরেকটা কি ছিল, এই গেল একটা, এটা কি গেল। এবার আমি পড়বো হলো শর্করা, তাই তো। শর্করা কি, দেখো পৃথিবীর গায়ে বিভিন্ন ধরনের কার্বন ছিল, হাইড্রোজেন ছিল, তো কি হয়েছিল, এই কার্বনের সাথে, কার্বনের দুটো হাত দুটো পা, কার্বনের চারটে হাতের জায়গায় যখন চারটে হাইড্রোজেন যুক্ত হয় তখন তার নাম বলা হয় হাইড্রোকার্বন, হাইড্রো কার্বন, কার্বন। এই হাইড্রোকার্বন বিভিন্ন ধরনের হয়, যেমন মিথেন ছিল, প্রথমে আমি জানিয়েছিলাম মিথেন। তো যখন এরকম পরপর অনেক, ধরো অনেকগুলো কার্বন আছে, এরকম পরপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তো এরকম পরপর ছটা কার্বন আছে, এর সাথে বিভিন্ন ধরনের হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে একটা কি তৈরি হয়, জটিল যৌগ তৈরি হয়, প্রথমে সরল যৌগ তৈরি হয়। সরল যৌগ যেগুলো কি কি ছিল, সরল যৌগ ছিল গ্লুকোজ, গ্লুকোজ তৈরি করেছিল, আর কি ছিল ফ্রুক্টোজ, আর কি ছিল রাইবোজ, রাইবোজ। গ্লুকোজ কোথায় থাকে, গ্লুকোজ হলো, গ্লুকোজের সংকেত হলো C6H12O6। তার মানে কি ছটা কার্বন, এরকম এই যে কার্বনের চারটে হাত ছিল না, এরকম ছটা কার্বন আছে, এদের চারটে হাতের সাথে এরকম 12টা হাইড্রোজেন আর অক্সিজেন মিলে গ্লুকোজ তৈরি হয়েছিল। ফ্রুক্টোজ, ফলের মধ্যে যে শর্করা থাকে তার জন্য কি বলা হয়েছিল কি ফ্রুক্টোজ। আর রাইবোজ মানে কি শস্য দানার মধ্যে যেগুলো থাকে তাদেরকে বলা হয় রাইবোজ। এগুলো কি, এগুলো কি ছিল, এগুলো ছিল সরল যৌগ, সরল যৌগ, বোঝা গেল। এই সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি করে, জটিল যৌগ কি শ্বেতসার, তারপরে গ্লাইকোজেন, স্যার কি সব কঠিন কঠিন বানান, গ্লাইকো, গ্লাইকো মানে কি গ্লুকোজ, জেন মানে অনেকগুলো গ্লুকোজ যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় গ্লাইকোজেন। এই শ্বেতসারকে তৈরি হয় কি শর্করা। তার মানে কি প্রাণ সৃষ্টির জন্য, প্রাণ সৃষ্টির জন্য প্রথমে কি তৈরি হলো, প্রাণ সৃষ্টির জন্য প্রথমে তৈরি হয়েছিল নিউক্লিয়াস, তার মধ্যে তৈরি ছিল খাবার শর্করা, ঠিক সেম টু সেম ভাবে এবার প্রোটিন তৈরি হবে, ঠিক সেম টু সেম ভাবে প্রোটিন তৈরি হবে। প্রোটিন কি, এর সাথে যদি ধরো একটা কার্বন রয়েছে, কার্বনের সাথে যদি NH4 আর যদি COOH, এটা কিন্তু একটা অ্যাসিড গ্রুপ, হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন ধরো, যখন এরকম যুক্ত হয় তখন একে বলা হয় অ্যামিন গ্রুপ থাকার জন্য এর নাম বলা হয় অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিড থেকে তারপরে কি তৈরি হয় প্রোটিনয়েড, এই প্রোটিনয়েডের থেকে তারপরে তৈরি হয় কি প্রোটিন। বোঝা গেল, বোঝা গেল। তার মানে কি প্রথমে সরল যৌগ কি ছিল অ্যামাইনো অ্যাসিড, তারপরে কি ছিল প্রোটিনয়েড, তারপরে কি তৈরি হলো প্রোটিন মানে জটিল যৌগ, তারপরে কি তৈরি হলো এই কোষটা তৈরি মানে কোষের একটা প্রোটিন তৈরি হলো। ঠিক সেম টু সেম ভাবে ফ্যাট, ফ্যাটের সরল যৌগ কি ছিল, ফ্যাটের সরল যৌগ ছিল মানে কি কার্বনের সাথে যখন COOH যুক্ত হয়, এই কার্বনের সাথে যখন এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে যখন এই কার্বনের সাথে যখন ধরো COOH গ্রুপ যুক্ত হয়, ধরো এখানে অনেকগুলো কার্বন আছে, মানে এখানে যেমন গ্লুকোজের 6টা কার্বন ছিল না, এখানে ধরো গ্লুকোজের 100টা, এখানে ধরো 100টা রয়েছে, 100টা এদিকে আরো হাইড্রোজেন আছে, এর সাথে যখন এরকম যুক্ত থাকে না একে তখন বলা হয় ফ্যাটি অ্যাসিড। কি বলা হয় ফ্যাটি অ্যাসিড। তার মানে কি এই যে কার্বনের সাথে যখন এই অ্যাসিড যুক্ত হয় তখন তাকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের সাথে কি তৈরি হয় ফসফেট যুক্ত হয় যখন, মানে ফসফরাস যুক্ত হয় তখন কি তৈরি করে ফসফোলিপিড, লিপিড মানে কিন্তু ফ্যাট, ফসফোলিপিড। এই ফসফোলিপিড থেকে কি তৈরি করবে এই সেল ওয়াল তৈরি করবে। এই সেল ওয়াল এরকম যখন ধরো প্রথমে নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, তারপর শর্করা তৈরি হলো, প্রোটিন তৈরি হয়ে গেল, তারপর এরকম কোষ পর্দা তৈরি হলো, এই সবকটা যখন এই সবকটা যখন এই সবকটা যখন একসাথে হয়ে যায় তখন কি তৈরি হবে একটা এককোষী কোষ তৈরি হবে, এককোষী সেল তৈরি হবে। এই এককোষী সেল যখন একসাথে হবে তখনই প্রাণের সৃষ্টি হয়। বোঝা গেল, বোঝা গেল। তার মানে কি সবার প্রথমে সরল যৌগ তৈরি হলো, এগুলো কি ছিল, এগুলো ছিল সরল যৌগ, তারপরে জটিল যৌগ, জটিল যৌগ থেকে কি তৈরি হলো
জটিল যৌগ সব একসাথে যুক্ত হলো, তারপরে প্রাণের সৃষ্টি করলো। সেই পায়েস বানানোর মতো, বয়ফ্রেন্ডকে পায়েস খাওয়ানোর মতো। তো বোঝা গেল? হুম, বোঝা গেল? হুম, বোঝা গেল? জৈব রাসায়নিক তত্ত্বটা বোঝা গেল? অপারিনার হলডেন কি বলেছিল? অপারিনার হলডেন, এই গেল অপারিনার হলডেনের তত্ত্ব। তাহলে তাহলে কি ওপারিন, ওপারিন ও হ্যালডেন তার যে জৈব রাসায়নিক তত্ত্ব দিয়েছিল, সেই তত্ত্বতে কি বলেছিল? বলেছিল যে বলেছিল যে পৃথিবীতে যখন পৃথিবীর অবস্থা যখন প্রথম ছিল, তখন কি ছিল? পৃথিবীর গায়ে কিছু অজৈব অজৈব রাসায়নিক উপাদান ছিল। রাসায়নিক রাসায়নিক উপাদান ছিল যেগুলো আমি বলেছিলাম যে পৃথিবীর ওপরে কি ছিল? নাইট্রোজেন গ্যাস, এগুলো এইসব গ্যাস ছিল। এই নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো কি অজৈব উপাদান। তার মানে কি? তো ওপারিনার হলডেন কি বলেছিল? এই পৃথিবীর উপরে প্রথমে কি ছিল? এই রাসায়নিক পৃথিবীর কি বলেছিল? এই পৃথিবীর উপরে প্রথমে এই অজৈব ও রাসায়নিক উপাদান ছিল। এই অজৈব রাসায়নিক উপাদান থেকে কি তৈরি হয়েছিল? সরল যৌগ তৈরি হয়েছিল। সরল যৌগ, সরল যৌগ তৈরি হয়েছিল। তারপরে কি? এই সরল যৌগ থেকে জটিল জটিল যৌগ তৈরি হয়েছিল। জটিল যৌগ, এই জটিল যৌগ থেকে কি তৈরি হয়? এই জটিল যৌগ থেকে তারপরে কি তৈরি হয়? প্রাণের সৃষ্টি হয়। প্রাণের সৃষ্টি হয়। বোঝা গেল? বইয়ের ভাষায় তাহলে কি বলেছিল? ওপারিনাল হ্যান্ডেল কত সালে বলেছিল? 1920-তে বলেছিল। বোঝা গেল? কি বলেছিল? যে প্রথমে পৃথিবীর ওপরে কিছু অজৈব রাসায়নিক উপাদান ছিল। এই অজৈব রাসায়নিক উপাদানগুলো কিসের মাধ্যমে? বিদ্যুৎ শক্তি, তারপরে কি ইউভি রে, আর কি মহাজাগতিক রে থেকে কি হয়েছিল? প্রথমে সরল যৌগ তৈরি করেছিল। এই সরল যৌগ থেকে তারপরে জটিল যৌগ তৈরি করেছিল। সরল যৌগের মধ্যে কি তৈরি করেছিল? যেগুলো যেমন ছোট ছোট গ্লুকোজ, যেটা আমি একটু আগে বোঝালাম, গ্লুকোজ। জটিল যৌগ মানে জটিল যৌগ কি তৈরি করেছিল? ফসফোলিপিড। তারপরে কি গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল? গ্লুকোজ থেকে তৈরি হয়েছিল আমাদের হলো শ্বেতসার। তাই গ্লুকোজ থেকে কি তৈরি হয়েছিল? শ্বেতসার। তো সেরকম এখানে ফ্যাটি অ্যাসিড থেকে কি জটিল যৌগ তৈরি হয়েছিল? ফসফোলিপিড। নিউক্লিয়াসের পিউরিন আর পিরিমিডিন থেকে কি তৈরি হয়েছিল? আরএনএ তৈরি হয়েছিল। তো এগুলো আবার একের সাথে যুক্ত হয়ে তারপরে প্রাণের সৃষ্টি করেছিল। সেই বয়ফ্রেন্ডের কি পায়েস খাওয়ানোর মতো। পায়েস খাওয়াতে গেলে কি করতে হবে? প্রথমে চাল আনতে হবে, তারপরে কি আনতে হবে? দুধ আনতে হবে, চিনি আনতে হবে, কিশমিশ আনতে হবে, তারপরে তো রান্না হবে। রান্না হওয়ার পরে তো পায়েস তৈরি হবে। ঠিক তাই। তো কি হয়েছিল? প্রথমে অজৈব রাসায়নিক উপাদান ছিল, এখান থেকে সরল যৌগ তৈরি হয়েছিল, সরল যৌগ থেকে জটিল যৌগ, তারপরে কি হয়েছিল? সেই জটিল যৌগ থেকে প্রাণের সৃষ্টি হয়েছিল। এটা কে বলেছিল? ওপারিন ও হ্যালডেন। ওপারিন আর হ্যালডেন তার কিসে বলেছিল? তার তত্ত্বতে বলেছিল। তো যখন এই অজৈব রাসায়নিক উপাদান থেকে যখন প্রাণের সৃষ্টি হয়, তখন তাকে কি বলা হয়? কেমোজেনি। কেমো কেন? কেমোজেনি কেন বলা হয়? স্যার একে কেমোজেনি কেন বলা হয়? তখন কি মানে এই অজৈব রাসায়নিক উপাদান থেকে যখন প্রাণের সৃষ্টি হয়, তখন তাকে কি বলা হয়? কেমোজেনি কেন বলা হচ্ছে? কেমো মানে কি? কেমিক্যাল। রাসায়নিক পদার্থ ছিল কি? নাইট্রোজেন, হাইড্রোজেন, এসব বিভিন্ন কিছু। তো এইসব রাসায়নিক পদার্থ থেকে যখন প্রাণের সৃষ্টি হয়েছিল, তখন এই ঘটনাকে কি বলেছিল বিজ্ঞানী ওপারিনার হ্যালডেন? কি বলেছিল? কেমোজেনি। বোঝা গেল? তো এখানে এই হ্যালডেন খুবই চালাক। হ্যালডেন একটু বেশি চালাক। কি বললো? আরেকটা নতুন, মানে আমাদেরকে আরো প্রবলেম সৃষ্টি করার জন্য আরেকটা নতুন কিছু ঘটনা বলে দিল। কি বললো? যে জানেন তো যে এই যে জটিল যৌগগুলো যেগুলো তৈরি হয়েছিল, এগুলো প্রথমে কি হয়েছিল জানেন? এগুলো না, এই যে সমুদ্র আছে না, এই সমুদ্রের মধ্যে ছিল।
কি ছিল, মানে কি সমুদ্রের জল তখনও ফুটন্ত ছিল। মানে পৃথিবীর তাপমাত্রা তো প্রথমে ব্রেকআপের ফলে মনে তো 5,000 থেকে 6,000 হয়েছিল, কিন্তু ওজোন লেয়ারের জন্য কি হয়েছিল, একটু ঠান্ডা হয়েছিল। তখন কিন্তু 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, একটু কম ছিল। এর জন্য কি ছিল, সমুদ্রের এটা কি ছিল, ফুটন্ত ছিল। মানে কি টেম্পারেচার একটু কম হয়েছিল ঠিকই, কিন্তু এর টেম্পারেচার কিন্তু তাও ছিল, মানে 100 ডিগ্রি হলেই তো জলে ফুটতে থাকে। তার মানে কি ফুটন্ত সমুদ্রের জল ছিল, ফুটন্ত 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 সমুদ্রের জল ছিল। এই ফুটন্ত সমুদ্রের জলে এই জটিল পদার্থগুলি এরকম করে ভাসতে থাকতো। বয়ফ্রেন্ডকে যেরকম মোমো খাওয়ায় না, বয়ফ্রেন্ডে মোমো খাওয়ানোর সময় কি করে, মোমোর যে স্যুপ খাওয়ায় না, দেখবেন স্যুপের মধ্যে অনেক রকমের জিনিস থাকে, তো ঠিক সেরকম। তার মানে কি সমুদ্রের জল এরকম ফুটন্ত ছিল। তার মানে কি সমুদ্রের জলও যেরকম গরম উত্তপ্ত এবং ফুটন্ত অবস্থায় ছিল, তার মধ্যে কি ছিল, এই জটিল যৌগ যখন তৈরি হয়েছিল, একে দেখতে কিসের মতো লাগছিল, সেই মোমো স্যুপের মতন। তার জন্য তার জন্য হলডেনের নাম দিয়ে দিল কি, হলডেনের নাম দিয়ে দিল হ্যালডেন স্যুপ। কি নাম, হ্যালডেন স্যুপ। হ্যালডেন স্যুপ বা প্রোবায়োটিক স্যুপ। কি নাম, প্রোবায়োটিক স্যুপ। বোঝা গেল, বোঝা গেল। স্যার প্রোবায়োটিক কেন বলছে, বায়োলজির আগে মানে এখনো প্রাণ সৃষ্টি হয়নি, মানে জটিল পদার্থতে রয়েছে। স্যার প্রোবায়োটিক কেন বলছে, প্রো মানে কি, প্রো মানে হলো আগে, মানে কোনো কিছু তৈরি হওয়ার আগে। বায়োটিক, বায়ো মানে হলো প্রাণ, বুঝতে পারলে। তার মানে কি জটিল যৌগটা জলের মধ্যে ছিল, তার জন্য নাম দিয়েছিল কি প্রোবায়োটিক, মনে থাকবে প্রোবায়োটিক। তাহলে এটা কে দিয়েছিল, এটা দিয়েছিল হ্যালডেন। কে দিয়েছিল, হ্যালডেন। বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল, বোঝা গেল। তো ওপারিনে হ্যালডেন কত সালে দিয়েছিল, 1920-তে দিয়েছিল। ওপারিনে হ্যালডেনের মতবাদ কি ছিল, ওপারিনে কি জৈব রাসায়নিক তত্ত্বটা কি ছিল, ওপারিনে কি দিয়েছিল, জৈব রাসায়নিক, জৈব রাসায়নিক তত্ত্বতে কি ছিল, বলেছিল পৃথিবীর উপরে বিভিন্ন অজৈব রাসায়নিক উপাদান থাকে, যেখান থেকে প্রথমে সরল যৌগ তৈরি হয়, সরল যৌগ থেকে জটিল যৌগ তৈরি হয়, এই জটিল যৌগ থেকে তারপরে কিসের সৃষ্টি হয়, তারপরে প্রাণের সৃষ্টি হয়। কিন্তু এই জটিল যৌগ, মানে এটা অপারিন আর হলডেন বললো, আবার হলডেন একটু ওস্তাদি করে বলছে না না, জটিল যৌগগুলো না তখন সমুদ্রের জল প্রচন্ড কি ছিল, সমুদ্রের জল তখন কি ছিল, প্রচন্ড ফুটন্ত অবস্থায় ছিল, ফুটন্ত অবস্থায় ছিল। ফুটন্ত অবস্থায় থাকার ফলে কি হয়, এই জটিল যৌগগুলো যখন এই সমুদ্রের জলে ছিল, সমুদ্রের জটিল জটিল যৌগগুলো যখন এই সমুদ্রের মধ্যে ছিল, একে দেখতে পুরো স্যুপের মতো লাগছিল। তো এর জন্য নাম দিয়ে দিল কি হ্যালডেন স্যুপ। হ্যালডেন স্যুপকে আবার কি বলা হয়, প্রোবায়োটিক স্যুপ বলা হয়। প্রোবায়োটিক কিসের জন্য নাম হলো, কারণ প্রাণ সৃষ্টির আগে জটিল যৌগগুলো জলে ছিল, তাই একে বলা হয় প্রোবায়োটিক। ঠিক আছে স্যার, আমরা তো বুঝলাম স্যার জটিল যৌগ থেকে স্যুপ তৈরি হলো, কিন্তু স্যার প্রাণটা কিভাবে সৃষ্টি হলো, প্রাণের কিভাবে সৃষ্টি হলো, বা আদি কোষ, যেটা প্রাণ মানে কি, এই যে আদি কোষ যেটা এক কোষ, এই কোষেরই বা কিভাবে সৃষ্টি হলো, যার মধ্যে স্যার প্রাণটা ছিল। হুম স্যার ওটা কি করে হলো সেটা তো বলো। তাহলে 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 এই আদি কোষের কিভাবে সৃষ্টি হয়েছিল সেটা আমরা জানি। চলো তাহলে আমরা কি লিখবো, আদি কোষের সৃষ্টি, আদি কোষের সৃষ্টি। তো এই আদি কোষের মানে যার মধ্যে প্রাণটা হচ্ছিল, সেই আদি কোষ কিভাবে তৈরি হয়েছিল, আদি কোষে কিভাবে তৈরি হয়েছিল। দেখো এখানে আবার এক বিজ্ঞানী এসেছিল, বারে বাপরে বাপ, তার নাম শুনলে ভয় লাগে। সে আবার বিশাল বড় পণ্ডিত, কি পণ্ডিত, শিয়াল পণ্ডিত। তার মানে তার নাম হলো সিডনি ফক্স। কি পণ্ডিত, শিয়াল পণ্ডিত, সিডনি ফক্স, সিডনি ফক্স, বুঝতে পারলে। ফক্স, ফক্স মানে শিয়াল, তার জন্য নাম বলছি আমি শিয়াল পণ্ডিত, বুঝতে পারলে, মনে রাখবে। সিডনি ফক্স কি বলছিল যে 3.7 বিলিয়ন 3.7 বিলিয়ন বছর আগে, 3.7 বিলিয়ন বছর আগে যে জটিল যৌগগুলো জলের মধ্যে ছিল না, যে জটিল যৌগগুলি জলের মধ্যে ছিল, সমুদ্রের সেই ফুটন্ত জলের মধ্যে, সেই জটিল যৌগগুলো না এক ধরনের গোলাকার, মানে এরকম গোলাকার, এবং তার মধ্যে না এরকম বাইরে আবার একটা দুটো আস্তরণ আছে। তার মানে কি এ একটা আস্তরণ আর এ একটা আস্তরণ, দুটো আস্তরণ যুক্ত, হুম দুটো আস্তরণ যুক্ত। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে প্রোটিনয়েড বিশিষ্ট, প্রোটিন না কিন্তু প্রোটিনয়েডের মতন দেখতে, কি প্রোটিনয়েড, প্রোটিনয়েড,
প্রোটিনয়েড মানে প্রোটিন সদৃশ্য প্রোটিনয়েড যুক্ত এরকম গোলাকার কিছু জিনিস তৈরি হয়েছিল। কোথায় তৈরি হয়েছিল? সমুদ্রে জলের মধ্যে, মানে ফুটন্ত 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 সমুদ্রে সমুদ্রের জলে। বুঝতে পারলে? তো যখন এই যে ফুটন্ত সমুদ্রের জলে এরকম গোলাকার মানে দ্বিস্তরীয় আবরণ যুক্ত ভিতরে প্রোটিনয়েড সদৃশ মানে প্রোটিন সদৃশ প্রোটিনয়েড যুক্ত যে গোলাকার পদার্থটা তৈরি হয়েছিল, সেটি আমাদের শিয়াল পণ্ডিত মানে সিডনি ফক্স এর নাম দিয়েছিল কি? তো এই শিয়াল পণ্ডিত নাম দিয়েছিল মাইক্রোস্ফেয়ার। মাইক্রো মাইক্রো মানে কি? মাইক্রো মানে ছোট, পদার্থ অবশ্যই ছোট ছিল। কি? আর গোলাকারকে বলা হয় কি? স্ফেয়ার। বোঝা গেল? তার মানে কি, ছোট যে গোলাকার তৈরি হয়েছিল না, এটা ছোটর জন্য বলা হয় মাইক্রো, আর গোলাকারের জন্য একে বলা হয় কি? স্ফেয়ার। মনে থাকবে, গোলাকার। তাহলে কি মাইক্রোস্ফেয়ার এই নামটা কে দিয়েছিল? মাইক্রোস্ফেয়ার নামটা কে দিয়েছিল? মাইক্রোস্ফেয়ার দিয়েছিল সিডনি ফক্স। সিডনি ফক্স ফ্যাকশিয়াল সিডনি ফক্স। সিডনি ফক্স কি বলেছিল? যে একটা গোলাকার কি তৈরি হয়? গোলাকার বস্তু তৈরি হয়, মানে বস্তু তৈরি হয়। এই গোলাকার বস্তুটা কি ছিল? গোলাকার বস্তুর মধ্যে কি ছিল? দ্বিস্তরীয় আবরণযুক্ত মানে আবরণযুক্ত। তার মানে কি, এটি একটি ফ্যাট দিয়ে তৈরি, তাই তো? আমরা পড়েছিলাম জটিল যৌগের ফ্যাট কি দিয়ে তৈরি ছিল? ফসফোলিপিড। তার মানে কি এই দ্বিস্তরীয় আবরণ কি দিয়ে তৈরি ছিল? ফসফোলিপিড দিয়ে তৈরি ছিল। মানে এই যে আবরণটা না, এগুলো একটা ফসফোলিপিড দিয়ে তৈরি ছিল। তাহলে কি দিয়ে তৈরি ছিল? ফসফোলিপিড। তার মানে লিপিড, ফ্যাটকে সায়েন্সের ভাষায় বলে লিপিড। তার মধ্যে যখন ফসফরাস যুক্ত থাকে, যেমন নাইট্রোজেন ছিল না, ওরকম ফসফরাস। তো ফসফরাস যখন যুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোলিপিড। বোঝা গেল? তো দ্বিস্তরীয় আবরণ কি দ্বারা যুক্ত ছিল? কি দ্বারা ছিল? ফসফোলিপিড দ্বারা ছিল। কটা আবরণ ছিল? দুটো আবরণ ছিল। আর এর মধ্যে কি ছিল? প্রোটিন সদৃশ কি ছিল? প্রোটিন সদৃশ প্রোটিনয়েড ছিল। কি ছিল? প্রোটিনয়েড। মনে থাকবে কি ছিল? প্রোটিনয়েড। তো এটা কে বলেছিল? আমাদের সিডনি ফক্স। কে ভাই? খ্যাকশিয়াল মশাই। কত সালে বলেছিল? 3.7 বিলিয়ন বছর আগে। বোঝা গেল? এবার যখন সিডনি ফক্স বলল, আমাদের ভাই জৈব রাসায়নিক তত্ত্ব দিয়েছিল ওপারিন, ওর মাথায় হয়ে গেল, ভূত চেপে গেল। জৈব রাসায়নিক তত্ত্ব কে দিয়েছিল? ওপারিন। ও বলছে, ভাই সিডনি এত বড় জিনিস দিয়ে দিল, আমাকেও তাহলে একটা কিছু বলতে হবে, যাতে স্টুডেন্টের মাথায় আরো প্রেশার আসে, যাতে স্টুডেন্টরা ভুলে যায়। বুঝতে পারলি? তো ওপারিন আবার আরেকটা তত্ত্ব দিয়েছিল, যেটা ওপারিন কি বলেছিল, যে সমুদ্রের জলে এরকম এরকম কি ছোট ছোট যে গোলাকার জিনিসগুলো তৈরি হয়েছিল না, মানে এটা মাইক্রোস্ফিয়ারের থেকে একটু বড় ছিল। মানে 10 থেকে 100 মাইক্রো মিলি। 10 থেকে একটু বড় ছিল। 10 থেকে একটু বড় ছিল। কি বলেছিল? এত। এবং এর মধ্যে কি ছিল জানো তো? এরও সেম টু সেম ভাবে দ্বিস্তরীয় আবরণ ছিল। এর মধ্যে কি ছিল? এরকম দ্বিস্তরীয় আবরণ ছিল। তার মানে কি, এটা হলো মাইক্রোস্ফিয়ারের থেকে একটু বড়। মাইক্রোস্ফিয়ার কত ছিল? 1 থেকে 5 মিউ/এম। বুঝতে পারলে? আর এটা কত? এটা আমাদের 1 থেকে 100। তার মানে মাইক্রোস্ফিয়ারের থেকে একটু বড়। ঠিক আছে? এবার এটা ছিল কি? এর মধ্যে কি ছিল? এর মধ্যে ছিল দ্বিস্তরীয় দ্বিস্তরীয় আগে বানানটা বলে দ্বিস্তরীয় বানান ভুল লিখেছি, তাহলে ঠিক করে নিও। ঠিক আছে? তো ওই মাইক্রোস্ফিয়ারে তো এখানেও কি ছিল? দ্বিস্তরীয় কি ছিল? আবরণ ছিল। দ্বিস্তরীয় আবরণ কি দিয়ে তৈরি ছিল? দ্বিস্তরীয় আবরণ কি দিয়ে হয়েছিল? ফসফোলিপিড। বুঝতে পারলে? বুঝতে পারলে?
কি দিয়ে তৈরি ছিল? ফসফোলিপিড দ্বারা ছিল। কটা আবরণ ছিল? দুটো আবরণ দ্বিস্তরীয়। কটা ছিল? দুটো, এই একটা এই একটা। বোঝা গেল? এবার কি বলেছিল, এর মধ্যে না মাইক্রোস্ফিয়ারে কি ছিল? মাইক্রোস্ফিয়ারের মধ্যে কি ছিল? মাইক্রোস্ফিয়ারের মধ্যে ছিল প্রোটিনয়েড সদৃশ্য, কিন্তু এর মধ্যে না তিনটে জিনিস ছিল। একটা জায়গায় ছিল লিপিড, প্রোটিন, আর কি ছিল? শর্করা। শর্করা। বুঝতে পারলে? তার মানে কি, মাইক্রোস্ফিয়ারের মধ্যে কি ছিল? শুধু প্রোটিন সদৃশ্য প্রোটিনয়েড ছিল, কিন্তু এই যে এটা কে দিয়েছিল? ওপারিন। ওপারিন কিসের জন্য দিয়েছিল? ভাই আমাদের শিয়াল পণ্ডিত যখন একটা কিছু দিয়েছিল সেটা ফক্স, তার জন্য ওই দেখা দেখি আমাদের ওপারিন বাবু বললো যে আমাকে একটা তত্ত্ব দিতে হবে। বুঝতে পারলে তো? কি তত্ত্ব দিয়েছিল? যে এরকম গোলাকার ছিল, মানে সেই সমুদ্র, ফুটন্ত সমুদ্রের জলে, মানে এটা সমুদ্রের জলের মধ্যেই ছিল। বুঝতে পারলে তো? তো ফুটন্ত সমুদ্রের জলে কি ছিল? দ্বিস্তরীয় আবরণযুক্ত, তার মধ্যে যেটা কি দিয়ে তৈরি ছিল? ফসফোলিপিড দিয়ে তৈরি ছিল। তার মাঝে কি ছিল? তার মাঝে কি ছিল? লিপিড ছিল, প্রোটিন ছিল ও শর্করা ছিল। কি কি ছিল? প্রোটিন, লিপিড ও শর্করা। তাহলে স্যার এর নামটা কি? নামটা কি? দেখো, প্রোটিন, লিপিড আর শর্করা এরা একসাথে ছিল। একসাথে মানে কি, দেখবে কাঁঠালের কোয়া হয় না, কোয়াগুলো দেখবে সব একসাথে থাকে। তার জন্য এই প্রোটিন, লিপিড আর শর্করা একসাথে ছিল দেখে এর নাম দিয়েছিল কোয়াসারভেট। কি দিয়েছিল? কোয়াসারভেট। কোয়াসারভেট। বুঝতে পারলে? কোয়াসারভেট। তো কোয়াসারভেট কে দিয়েছিল? কোয়াসারভেট তত্ত্ব আমাদের কে দিয়েছিল? কোয়াসারভেট তত্ত্ব কে দিয়েছিল? কোয়াসারভেট তত্ত্ব দিয়েছিল আমাদের ওপারিন বাবু। তো কোয়াসারভেট তত্ত্বে কি বলেছিল? কোয়াসারভেট তত্ত্বে বলেছিল এর মধ্যে কি থাকে? প্রোটিন, লিপিড, প্রোটিন আর শর্করা। আর বাইরে কি থাকে? বাইরে দ্বিস্তরী আবরণ থাকে। তাহলে এটা কি তৈরি হলো? তাহলে তৈরি হলো কি? কোয়াসারভেট। এই কোয়াসারভেটের সাথে যখন আরএনএ যুক্ত হয়, সেই আমি আগেই বলেছিলাম আরএনএ তৈরি হয়েছিল না, মানে পায়েস খাওয়ানো, বয়ফ্রেন্ডের পায়েস খাওয়ানোর সময় উদাহরণ দিয়েছিলাম যে যদি আমাদের কোষ তৈরি করতে হয় তাহলে আমাদের কি তৈরি করতে হবে? কোষ তৈরি হতে গেলে প্রথমে তৈরি হতে হবে নিউক্লিয়াস তৈরি হতে গেলে হতে হবে নিউক্লিক অ্যাসিড তৈরি হতে গেলে কি তৈরি হতে হবে? আমাদের আরএনএ তৈরি হতে হবে। তো আমরা কি জানি আরএনএ ওয়ার্ল্ডে কি শিখতে? আরএনএ ওয়ার্ল্ডে আমরা জেনেছিলাম যে 370 কোটি 370 কোটি বছর আগে কি তৈরি হয়েছিল? আরএনএ তৈরি হয়েছিল, রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ ওয়ার্ল্ডের সাথে পড়েছিলাম। তো যেটা কি ছিল? স্বপ্রজননশীল এবং প্রোটিন ছিল না, এর গায়ে প্রোটিন ছিল না। বুঝতে পারলে? তো একে কি বলতাম আমরা প্রথমে? নগ্ন জিন। কি বলতাম? নগ্ন জিন। এই আরএনএ যখন এই কোয়াসারভেটের সাথে যুক্ত হয়, এই আরএনএর সাথে যখন এই কোয়াসারভেট যুক্ত হয়, ধরো এইটা কোয়াসারভেট, এই কোয়াসারভেটের দ্বিস্তরীয় আবরণ এটা থাকে, ধরো এটা প্রোটিন, এটা ফ্যাট আর এটা শর্করা। এর মাঝে কি হলো? এই আরএনএটা চলে আসলো। এই আরএনএ যখন চলে আসলো তখন তৈরি হলো কি আমাদের? তখন একে আমরা কি বলবো? তখন একে বলবো আদি কোষ। তখন আমরা কি বলবো একে? আদি কোষ। বোঝা গেল? এই আদি কোষকে সায়েন্সের ভাষায় কি বলা হয়? প্রোবায়ন্ট। কি বলা হয়? প্রোবায়ন্ট। প্রোবায়ন্ট মানে আদি কোষ। আদি মানে আগে, তার মানে কোষ তৈরি হয়েছিল, তার জন্য কি বলা হয়? কি? প্রোবায়ন্ট। তাহলে এটা কোথা থেকে আসলো? ওপারিন কি বলেছিল যে সমুদ্রের জলে কি ছিল? সমুদ্রের জলে ছিল কোয়াসারভেট। কোয়াসারভেটের মধ্যে কি ছিল? দ্বিস্তরীয় আবরণ ছিল। দ্বিস্তরীয় আবরণের মধ্যে কি ছিল? লিপিড ছিল, প্রোটিন ছিল আর শর্করা ছিল। এই কোয়াসারভেটের সাথে যখন আরএনএ যুক্ত হয়, এটা কি ছিল? আরএনএ মানে রাইবোনিউক্লিক অ্যাসিড। বুঝতে পারলে? এই আরএনএ যুক্ত হয় তখন এটা আদি কোষের সৃষ্টি করে। তো আদি কোষের যখন সৃষ্টি হলো, স্যার তখন কি কোনো অক্সিজেন তৈরি হয়েছিল? আপনি বলেছিলেন স্যার যে পৃথিবীর পরিবেশে কোনো অক্সিজেন ছিল না, প্রথমে মুক্ত অক্সিজেন। মুক্ত অক্সিজেন তো এসেছিল। স্যার একবার প্রথমে বললেন যে মুক্ত অক্সিজেন ছিল না, তারপর তো স্যার আরো মুক্ত অক্সিজেন এসেছিল। কিভাবে এসেছিল? মুক্ত অক্সিজেন এসেছিল জলীয় বাষ্প ভেঙে। তো যখন এই আদি কোষটা তৈরি হলো, ধরো এই একটা আদি কোষ তৈরি হলো, দ্বিস্তরীয় আবরণ ছিল,
দ্বিস্তরীয় আবরণ ছিল, এর মধ্যে কি ছিল? আরএনএ। ধরো এটা তৈরি হলো। এই কোষটা না সবার প্রথম না অক্সিজেনের উপস্থিতিতে তৈরি হয়েছিল। মানে এরা কি, এদের অক্সিজেন ছাড়াই বাঁচতে পারতো। এই যে কোষটা, তার মানে কি অক্সিজেন ছাড়া যারা বাঁচতে পারে তাদেরকে বলা হয় অবাত শোষণকারী কোষ। তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? অবাত শোষণকারী কোষ। তার মানে এরা উইদাউট অক্সিজেনে, মানে এরা তখন অক্সিজেন প্রোডিউশন করতে পারতো না। তার মানে কি এদেরকে বলা হয় অবাত শোষণকারী কোষ বা জীব। মানে এটা কিন্তু প্রাণের সৃষ্টি হয়ে গেছিল তখন, মানে আদি কোষটা মানেই প্রাণের সৃষ্টি হয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা এখনো বলতেই পারলো না ওর মধ্যে প্রাণ কি করে আসলো। এটা এখনো রহস্যই থেকে গেছে। বুঝতে পারলে তো? মরার পরেও শরীর থেকে কি বেরিয়ে যায় এটাও কিন্তু বিজ্ঞানীরা এখনো বলতে পারেনি। তার জন্য আমি ওদেরকে ছাপড়ি বলি, ছাপড়ি সায়েন্টিস্ট। তো কি ছিল এই আদি কোষ? এটা কি ছিল আমাদের আদি কোষ। বুঝতে পারলে তো? আদি কোষ কি ছিল? অবাত শোষণকারী ছিল, কারণ এরা অক্সিজেন তৈরি করতে পারতো না, O2 প্রোডিউশন করতে পারতো না। O2 অ্যাবসেন্ট ছিল, মানে অনুপস্থিত। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন জলীয় বাষ্প ভেঙে তো স্যার প্রচুর O2 তৈরি হয়েছিল, তাহলে স্যার আবার বলছেন পরিবেশে অক্সিজেন নেই। তখন যে O2টা তৈরি হয়েছিল না, সেটা জল আর আমাদের ওজোন লেয়ার তৈরি করতে কাজে লেগে গেছিল। তারপরে কিন্তু পরিবেশে এনাফ, মানে অনেক পরিমাণে অক্সিজেন ছিল না। এই এনাফ পরিমাণে অক্সিজেন থাকার জন্য না আমাদের গাছের দরকার হয়। তো প্রথমে কি তৈরি হয়েছিল? প্রথমে তৈরি হয়েছিল এরকম একটা আদি কোষ, মানে প্রোবায়ন তৈরি হয়েছিল। তো প্রোবায়ন কি করতো? উইদাউট অক্সিজেনে বেঁচে থাকতে পারতো। যেমন এর উদাহরণ কি ছিল? সালফার ব্যাকটেরিয়া। যেরকম সালফার ব্যাকটেরিয়া, প্রোটোবায়ন কি বলা হয়? এই আদি কোষকে আমরা কি জানি? প্রোটোবায়ন বা প্রোবায়ন, একই ব্যাপার, প্রোটোবায়ন। তো এরা কি ছিল? উদাহরণ কি ছিল? সালফার ব্যাকটেরিয়া। তো এটা কত সালে তৈরি হয়েছিল? এটা ওই लगभग 3.5। এটা কততে তৈরি হয়েছিল? 3.5 বিলিয়ন। আচ্ছা স্যার, তাহলে পরিবেশে যে গাছের উদ্ভব হলো কি করে? দেখো এটা কি বলছে, 1.9 বিলিয়ন 1.9 বিলিয়ন বছর পর, মানে পূর্বে, 1.9 বিলিয়ন বছর পূর্বে, মানে কি সর্বপ্রথম একটা যে কোষ তৈরি হয়েছিল, এই কোষটা কি তৈরি হয়েছিল? একটা, সে আবার অক্সিজেন প্রডিউস করতে পারে। এর মধ্যে কি এই যেরকম আরএনএ আছে, সে কি ছিল? সে দেখলো কি অক্সিজেন তৈরি করতে পারে। সে কি ছিল? সে ছিল নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবাল। তো এ কি করতো? মানে কি এরপরে কিন্তু এটা তৈরি হয়েছিল, দেখো 1.9, আর এটা তৈরি হয়েছিল কি 3.5 বিলিয়ন বছর আগে। 3.7 বিলিয়নের পূর্বে কি তৈরি হয়েছিল? একটা কোষ তৈরি হয়েছিল, সে কি করতে পারতো? O2 তৈরি করতে পারতো। সেটা কি ছিল? নীলাভ সবুজ শৈবাল। তার নাম কি ছিল? সায়ানো ব্যাকটেরিয়া। কি ব্যাকটেরিয়া? সায়ানো ব্যাকটেরিয়া। কোন রিয়া? সায়ানো ব্যাকটেরিয়া। মনে থাকবে। তো এইভাবে প্রথমে নীলাভ সবুজ শৈবাল তৈরি হয়েছিল, এখান থেকে তৈরি হয়েছিল আমাদের কি এই নীলাভ সবুজ শৈবাল। এটা কি ছিল? প্রোক্যারিওট না ইউক্যারিওট? এটা কিন্তু আমাদের প্রোক্যারিওট সেল। এটা কি ছিল? আমাদের প্রোক্যারিওট। আর এটা আমাদের কি তৈরি হয়েছিল? ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ কি? প্রোক্যারিওটিক মানে কি? এই ডিএনএ এর গায়ে কোনো আবরণ ছিল না, কিন্তু এই ডিএনএ এর গায়ে আবরণ তৈরি হয়েছিল, তার জন্য একে বলা হয় ইউক্যারিওট। এই ইউক্যারিওটিক কোষ থেকেই আমাদের ধীরে ধীরে সম্পূর্ণ মানব প্রজাতি উদ্ভিদ তৈরি হয়েছিল। বোঝা গেল? বোঝা গেল? এই গেল তোমাদের কি সম্পূর্ণ ক্লাস। নীলাভ সবুজ শৈবাল থেকে সায়ানোব্যাকটেরিয়া, তারপরে ইউক্যারিওটিক ক্লাস। সরি, তাহলে কি জীবন সৃষ্টির ধাপগুলি কি ছিল? তাহলে একবার আমি রিক্যাপটা করে দিই। মানে
রিক্যাপ করে দিই প্রথম থেকে একবার লিখে। জীবন সৃষ্টির ধাপ ছিল কি, তার মানে জীবন সৃষ্টির সৃষ্টির ধাপগুলি কি কি? জীবন সৃষ্টির ধাপগুলি কি কি ছিল? জীবন সৃষ্টির ধাপগুলি কি কি ছিল? পৃথিবী সৃষ্টি, প্রথম ছিল পৃথিবী সৃষ্টির আগের অবস্থা। পৃথিবী সৃষ্টির আগের অবস্থা। প্রথমে কি ছিল? পৃথিবী সৃষ্টির আগের অবস্থা ছিল, যেখানে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, ব্রেকআপ হয়েছিল পৃথিবী, সেই সব। তারপরে কি এখানে, তারপরে কি ছিল? পৃথিবীর মধ্যে বিভিন্ন অজৈব উপাদানগুলি ছিল। তার মানে কি, পৃথিবীর উপর বিভিন্ন অজৈব রাসায়নিক উপাদান ছিল। এই অজৈব রাসায়নিক উপাদান থেকে কি তৈরি হয়? সরল যৌগ। সরল যৌগ থেকে কি তৈরি হয়? জটিল। এই জটিল যৌগের পরে কি তৈরি হয়? এই জটিল যৌগ থেকে তৈরি হয় আমাদের কি? মাইক্রোস্ফিয়ার আর কি কোয়াসারভেট। কি তৈরি হয়? মাইক্রোস্ফিয়ার আর কি, আরেকটা কি? কোয়াসারভেট। মাইক্রোস্ফিয়ার কে দিয়েছিল? মাইক্রোস্ফিয়ার দিয়েছিল আমাদের শিয়াল পণ্ডিত, সিডনি ফক্স। আর কোয়াসারভেট কে দিয়েছিল? আমাদের উপারিন বাবু। ঠিক আছে তো, এই এর থেকে কি তৈরি হয়? আদি কোষ, তাকে কি বলা হয়? প্রোটোবায়ন্ট। এখান থেকে কি তৈরি হয়েছিল? আদি কোষ। তার মানে কি? প্রোটোবায়ন। এই আদি কোষ থেকে কি তৈরি হয়েছিল? আদি কোষ থেকে তারপরে তৈরি হয়েছিল আমাদের প্রোক্যারিওটিক, মানে এটাই প্রোক্যারিওটিক বলে, প্রোক্যারিওটিক কোষ। এই প্রোক্যারিওটিকের পরে কি তৈরি হয়েছিল? আমাদের ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষ। এই ইউক্যারিওটিক কোষ থেকে তারপরে আমাদের সম্পূর্ণ এই যে মানব জাতি, পশু পাখি, যত রকমের সৃষ্টি হয়েছিল, এই সব কিছু তৈরি হয়েছিল। তাহলে বোঝা গেল জীবন সৃষ্টির বিভিন্ন ধাপগুলি কি কি ছিল। জীবন সৃষ্টির ধাপগুলি কি কি ছিল, বোঝা গেল। হ্যাঁ, এই গেল তোমাদের সম্পূর্ণ ক্লাস। কিন্তু স্যার আরে ও স্যার, স্যার আপনি তো একটা কোশ্চেনের উত্তর এখনো দিলেন না। মুরগি আগে এসেছিল না সবার আগে মুরগির ডিম এসেছিল? মুরগি এসেছিল না মুরগির ডিম এসেছিল? দেখো, তোমরা কি জানলে সবার প্রথমে কি তৈরি হয়েছিল? একটা কোষ তৈরি হয়েছিল। কোষ তৈরি হয়েছিল না, মানে ওর মধ্যে প্রোক্যারিওটিক কোষ, তারপরে ইউক্যারিওটিক কোষ। আচ্ছা, পৃথিবীতে সবার প্রথমে যদি কোষ তৈরি হয়, তাহলে তুমি বলো তো মুরগি আগে হয়েছিল না ডিম আগে এসেছিল? আচ্ছা, তোমরা তো শুনেছো সবচেয়ে বড় কোষের নাম কি? উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ কি ছিল? উট পাখির ডিম। উট পাখির ডিম। উট পাখির ডিম কি ছিল? সবচেয়ে বড় কোষ। পৃথিবীতে যদি সবার প্রথমে কোষ তৈরি হয়ে থাকে, আর উট পাখির ডিমও যদি কোষ হয়, তাহলে এবার তোমরাই বলো মুরগি আগে এসেছিল না মুরগির ডিম আগে এসেছিল? তোমরা কমেন্টে বলো। ঠিক আছে, এই গেল তোমাদের সম্পূর্ণ ক্লাস। বোঝা গেল সম্পূর্ণ ক্লাস। তো চলো এখন আমরা একটু রিভিশন করে নিই। স্যার যা যা পড়েছেন সব মাথার এপার ওপার দিতে লেগেছে, একবার স্যার রিকাপ করে দিলে স্যার ভালো হতো। তো চলো আমরা এমসিকিউর মাধ্যমে পুরো সম্পূর্ণ ক্লাসটাকে রিভিশন করে নিই। তো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো পৃথিবী সৃষ্টির সময় তাপমাত্রা কত ছিল? মানে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? এখানে কত অপশন নিই? 5000 থেকে 6000 ডিগ্রি ফারেনহাইট, 1000 থেকে 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, 3000 থেকে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। যতগুলো এমসিকিউ করাবো সমস্তগুলো কমেন্টে অ্যান্সার করবে। তো কত হবে? পৃথিবী সৃষ্টির সময় তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি ফারেনহাইট নয়, সেন্টিগ্রেড। তাহলে অপশন কি হবে? ডি। মনে থাকবে। সমস্ত কিছু আমার করার আগে কমেন্টে করবে।
ঠিক আছে। জড় বস্তু থেকে কবে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছিল? অ্যান্সার করো। 2.6 বিলিয়ন বছর আগে, না 3.7 বিলিয়ন বছর আগে, 1.7 বিলিয়ন বছর আগে, আর 2.9 বিলিয়ন বছর আগে। তার মানে কি, সবার প্রথমেই আমি বলেছিলাম কত বিলিয়ন বছর আগে প্রাণের সৃষ্টি হয়েছিল? 3.7 বিলিয়ন বছর আগে। ঠিক আছে। পৃথিবী কবে সৃষ্টি হয়েছিল? দেখো, পৃথিবী সৃষ্টি হয়েছিল 300 কোটি বছর আগে, 400 কোটি বছর আগে, 500 কোটি বছর আগে, 600 কোটি বছর আগে। এটা জাস্ট মনে রাখো, 500 কোটি বছর আগে। ঠিক আছে। কোয়াসার বেড মডেল কে দিয়েছিল? হল্ডিন, ওপারিন, ফক্স, ক্যাক্সিয়াল মশাই আর মিলার। কি ছিল? মিলার। তাহলে কি হবে? হল্ডেন দিয়েছিল না, হল্ডেন দিয়েছিল না, তাহলে কি হবে? কে দিয়েছিল? ওপারিন। মনে থাকবে। মাইক্রোস্ফিয়ার মডেল কে দিয়েছিলেন? মাইক্রোস্ফিয়ার মডেলটা কে দিয়েছিল? হল্ডেন না, ওপারিন না, সিডনি ফক্স, ক্যাক্সিয়াল মশাই মাইক্রোস্ফিয়ার দিয়েছিল, মনে আছে? ছোট উর আর মিলার না। তার মানে কি অ্যান্সার কি হবে? সিডনি ফক্স। বোঝা গেল? বোঝা গেল। অ্যান্সারগুলো কিন্তু আগে করবেন। তাহলে আমাদের 6 নম্বর এমসিকিউ কি, যে হট ডাইলুট স্যুপ বা প্রোবায়োটিক স্যুপ কথাটি প্রবক্তা অ্যান্সার করো। কি হবে? হল্ডিন, ওপারিন, মিলার না মেন্ডেল? কি প্রোবায়োটিক স্যুপ, যেটাকে আমরা কি নামে জানতাম? হল্ডেন স্যুপ। অ্যান্সার কি হবে? হল্ডেন বা হ্যালডেন, একই ব্যাপার। আদি কোষের অপর নাম কি? আদি কোষ যেটা তৈরি হয়েছিল মানে মাইক্রোস্ফিয়ারের সাথে আরএনএ যুক্ত করে, সেটার নাম কি? ইউবায়ন্ট না প্রোটোবায়ন বা প্রোবায়ন? ইয়েস, প্রোটোবায়ন বা প্রোবায়ন। ইউক্যারিওটিক না, প্রোক্যারিওটিক না। বোঝা গেল? নগ্ন জিন পৃথিবীতে তৈরি হয়েছিল কত কোটি বছর আগে? 370 কোটি, 300 কোটি, 380 কোটি না 400 কোটি বছর আগে এই নগ্ন জিন পৃথিবীতে তৈরি হয়েছিল? কোনটা হবে? অ্যান্সার করো। এ, 370 কোটি। কত বছর পূর্বে উত্তপ্ত সমুদ্রের জলে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছিল? কত বছর পূর্বে হয়েছিল? 3.7 বিলিয়ন না 3.7 মিলিয়ন না 2.9 মিলিয়ন না 2.9 বিলিয়ন বছর আগে? কত মাইক্রোস্ফিয়ার তৈরি হয়েছিল? কে? সিডনি ফক্স দিয়েছিল। কত বছর বলেছিল? 3.7 বিলিয়ন। বোঝা গেল? কত বছর পূর্বে সালোক সংশ্লেষে সক্ষম জীবের উদ্ভব হয়েছিল? কত বছর পূর্বে হয়েছিল? সবাই লাস্টে বলেছিলাম 1.9 বিলিয়ন, 1.9 মিলিয়ন, 3.7 বিলিয়ন, 3.7 মিলিয়ন। তো কি হবে? 1.9 বিলিয়ন। মনে থাকবে। তো এই 10টা গেল তোমাদের ক্যাটাগরি 1 এর কোশ্চেন। এবার আমি কটা ক্যাটাগরি 2 এর প্রশ্ন করে দিই। আমি কতগুলো ক্যাটাগরি 2 এর প্রশ্ন করি। তাহলে ক্যাটাগরি 2 এর কোশ্চেন কি? ক্যাটাগরি 2 এর কোশ্চেন হলো, এখানে কিন্তু একের বেশি অ্যান্সার হবে। ক্যাটাগরি নগ্ন জিনের তত্ত্ব অনুসারে আরএনএ ছিল কি? স্বপ্রজননশীল, প্রোটিনবিহীন, প্রোটিনযুক্ত ও ফসফোলিপিড যুক্ত। কি হবে? অ্যান্সার করো তোমরা। তো কি হবে? নগ্ন জিনের তত্ত্ব অনুসারে আরএনএ ছিল স্বপ্রজননশীল, আর কি ছিল? প্রোটিনযুক্ত না প্রোটিনবিহীন? প্রোটিনবিহীন। মনে থাকবে। জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা ছিল কে? ওপারিন, হ্যালডিন, মিলার ও সিডনি ফক্স। কে ছিল জৈব রাসায়নিক তত্ত্বের প্রবক্তা কে ছিল? ওপারিন ও হ্যালডেন। মাইক্রোস্ফিয়ার গঠন ছিল কি? ছিল একটি আবরণযুক্ত, মানে মাইক্রোস্ফিয়ারের আবরণটা কি ছিল? এই আবরণটা কি ছিল? বলছে কি 1 নম্বর আছে একটি আবরণযুক্ত না দ্বিস্তরীয় আবরণযুক্ত। হ্যাঁ, এটা অ্যান্সার। আর কি হবে? অভ্যন্তরে প্রোটিন থাকে। অভ্যন্তরে কি প্রোটিন থাকে মাইক্রোস্ফিয়ারে? না, অভ্যন্তরে কি থাকে? প্রোটিনয়েড সদৃশ গঠন থাকে। তো অ্যান্সার কি হবে? 1 আর ডি। এই তোমাদের গেল সম্পূর্ণ ক্লাস, থিওরি প্লাস এমসিকিউ। তো এই তোমাদের ক্লাস সম্পূর্ণ গেল। স্যার সবার প্রথমে তো তাহলে বোঝা গেল সব। এই গেল তোমাদের সম্পূর্ণ থিওরি অ্যান্ড তার বেস করে সম্পূর্ণ এমসিকিউ। তো বোঝা গেল স্যার? বোঝা গেল? দেখো, আমরা কি জেনেছিলাম? সবার প্রথমে একটা কোষ তৈরি হয়েছিল, আদি কোষ। কিন্তু এই আদি কোষ থেকে কিভাবে গরু, ছাগল, ভেড়া, মানুষ, গাছ, পশু, পাখি এভাবে তৈরি হয়েছিল, এটা তো স্যার জানি না। তো এটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। নেক্সট ভিডিওতে আমরা কি জানবো? যে কিভাবে এই আদি কোষ থেকে বিভিন্ন ধরনের পশু, পাখি, গাছপালা সৃষ্টি হয়েছিল। তো আজকের মতন টাটা।